আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ওকে। এই লিঙ্কগুলো দিয়ে দাও তো, এক থেকে একদম সবগুলো গ্রুপে। আচ্ছা, কেমন আছো তোমরা একটু বলো দেখি। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। হুম। আমাদের আজকে ক্লাসটা কিন্তু ফেসবুক লাইভ এবং গুগল মিট দুই জায়গায় লাইভ হচ্ছে। তো তোমাদের যার যেখানে ভালো লাগে তোমরা সেখানে থাকতে পারো। যেহেতু তোমাদের মতভেদ আছে, স্যার আমার এটা ভালো লাগে, আরেক গ্রুপ বলে যে স্যার আমার ওইটা ভালো লাগে, এই জন্য সবার কথা চিন্তা করে সবগুলাকে শান্ত করার জন্য, খুশি করার জন্য এই কাজটা করা। আশা করি তোমাদের এটা ভালো লাগবে। আর দ্বিতীয়ত, রেকর্ড তো থাকছেই ক্লাসের পরে। তো আমরা এখন আমাদের আজকে যে ক্লাসটা সেটা চলে যাচ্ছি। রেকর্ডটা চালু করি। ওকে, সবাই মিউট থাকবে, হ্যাঁ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত অনার্স দ্বিতীয় বর্ষের কম্পালসরি ইংলিশ সাবজেক্টের উপরে আমাদের ধারাবাহিকভাবে ক্লাস চলছে। আমাদের এইটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় ব্যাচ, 1 এবং 2 নম্বর ব্যাচের ক্লাস হচ্ছে। আমরা আজকে 27 নম্বর লেকচারে আছি। খুব দ্রুতই আমাদের এই ব্যাচটা শেষ হতে যাচ্ছে, এবং সেই সাথে সাথে এই ব্যাচ শেষ হওয়ার সাথে আমাদের নতুন একটা ব্যাচ চালু হচ্ছে 2025 সালের। এই যে যে মাসটা চলছে, মে মাসের 20 তারিখ হতে আমাদের নতুন একটা ব্যাচ শুরু করব বলে আমরা মনস্থির করেছি এবং ভর্তি নিচ্ছি এই ব্যাচটাতে। এটা আমাদের চতুর্থ নাম্বার ব্যাচ হবে 20 মে থেকে যেটা। আর তৃতীয় নাম্বার ব্যাচ যেটা আমাদের মাঝখানে, অর্থাৎ তোমাদের পরে কিন্তু আরেকটা ব্যাচ শুরু করছিলাম এপ্রিলের 14 তারিখ থেকে, অর্থাৎ গত মাসের 14 তারিখ থেকে শুরু করছিলাম, পহেলা বৈশাখ থেকে। সেই ব্যাচে আমাদের স্টুডেন্ট ভর্তি আছে 195 জন। আর এই ব্যাচটাতে নতুন করে ভর্তি না শুরু করছি। আশা করি ইনশাল্লাহ এখানেও ওই সংখ্যাটাকে ছাড়িয়ে যাবে, কারণ দিনকে দিন চাহিদাটা বৃদ্ধি পাবে শেষের দিকে, সেটাই স্বাভাবিক। তো তোমাদের ব্যাচ থেকে যদি এরকম কেউ থেকে থাকো যে আমার প্রথম বা দ্বিতীয় ব্যাচটাতে টাকা দিয়ে ভর্তি হয়েছিলে, তোমরা আবার এই ব্যাচটাতে ক্লাস করতে যাচ্ছ একদম শুরু থেকে, একদম জিরো থেকে, অর্থাৎ প্রথম থেকে যেভাবে আমরা ক্লাস করি সেইভাবেই করানো হবে প্রত্যেকটা ব্যাচে। তো তোমরা যারা মনস্থির করেছো যে আমি আবার নতুন করে শুরু করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে তোমাদের জন্য 250 টাকা ফি। আর যারা ফ্রি ব্যাচে ক্লাস করেছো বা করছো, তোমাদের জন্য পুরো ফিটাই পে করতে হবে, কারণ তোমরা আমাদের এখনো পেড ব্যাচের স্টুডেন্ট না। তো এই ছিল আমাদের এই ব্যাচের একটা ঘোষণা। আমরা এখন আমাদের আজকের যে ক্লাসটা সেইটাই চলে যাচ্ছি। আচ্ছা, আমরা যে বইটা থেকে ক্লাস করি সেইটা হচ্ছে, এই যে তোমাদেরকে বলি, বই এবং কোর্স সংক্রান্ত যে কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো 01521513830, 01724599034। 01521 এই নাম্বারটা হচ্ছে আমাদের বিকাশ, রকেট এবং নগদ নাম্বার।
হোয়াটসঅ্যাপ দুইটাতেই আছে। তো আমাদের এই দুইটা নাম্বার তোমরা আপাতত জেনে রাখো। আর এই বইটা থেকে সরাসরি আমরা ক্লাস করতেছি, কারণ এইটাই আমাদের কাছে সর্বোচ্চ মানের মনে হচ্ছে, কারণ এখান থেকে সর্বোচ্চ প্রশ্ন কমন ছিল, যার রিভিউ আমরা কিন্তু লাইভ ক্লাসের মাধ্যমে দিয়েছি এবং তোমাদের এটা প্রমাণ কিন্তু তোমরা যেখানে পাবে। এটা জাস্ট স্ক্রিনশট নিবে অথবা আমার আইডিতে গেলে খুব সহজে পাবে, গ্রুপেও দেওয়া ছিল, কিন্তু আমার আইডিতে গেলে ভিডিও, আমার আইডিতে যাবা, যে অ্যালবাম অপশান আছে না, অ্যালবাম অপশানে যাবে, অ্যালবাম অপশানে যে ভিডিওতে যাবে, ভিডিওতে গেলে দেখবা যে 2025 সালে জানুয়ারি মাসের 8 বা জানুয়ারি মাসের কয় তারিখ, ওইটা মেবি 2 তারিখে পরীক্ষা হয়েছে, হ্যাঁ 2 তারিখ রাত্রি 8টার দিকে যে ভিডিওটা দিছিলাম সেইটা সেখানে দেখিয়েছি। আর প্রতিদিনের মতোই তোমাদেরকে একটা কথা বলি যে কম্পালসারি ইংলিশে ভালো করতে গেলে আমাদেরকে সবার আগে জানতে হবে সিলেবাস। যে সিলেবাস সম্পর্কে ভালো জানে এবং যে টেন্স ভালো পারে সে কম্পালসারি ইংলিশ ভালো পারবে, এইটা হচ্ছে নিত্যনৈমিত্তিক সত্য কথা, চিরন্তন সত্য বাক্য এটা। তো সিলেবাস সম্পর্কে জানতে হবে। আমরা লেকচার 1-এ সিলেবাস নিয়ে আলোচনা করেছি। যারা এখনো এই সিলেবাস নিয়ে আলোচনাটা দেখোনি, তোমরা সহজে লেকচারটা পেতে গেলে কি করতে হবে, ইডুলাইট একাডেমি ইউটিউব চ্যানেলে যাবা, EDULIGHT ইডুলাইট একাডেমি ইউটিউব চ্যানেলে গেলে লেকচার 1-এ যে ভিডিওটা পাবে সেটা হচ্ছে এইটা। লেকচার 1-এ আমরা সিলেবাস নিয়ে আলোচনা করেছি, অলরেডি 52,000 প্লাস শিক্ষার্থী সেই ভিডিওটা দেখেছে। তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো, কারণ ওইটা খুবই গুরুত্বপূর্ণ। যে তুমি যে সিলেবাস যদি না জানো, অর্থাৎ তুমি যুদ্ধে নামলে কিন্তু কোনো পরিকল্পনা তোমার জানা নাই, তুমি হবে একরকম, আর তুমি পরিকল্পনা জেনে তারপরে যুদ্ধ নেমেছো, তোমার প্রিপারেশনটা থাকবে অন্যরকম। আমরা এখানে 2টা বছরের কিউআর কোড দিয়েছি, 2টা বছরের কিউআর কোড স্ক্যান করলে তোমরা আমাদের প্রশ্ন কেমন আমাদের বই থেকে কমন আসে না আসে লাইভ ক্লাসে শিক্ষার্থীদের মতামত সহ তোমরা জানতে পারবে। আমাদের যে কোর্স প্ল্যান, আমরা যে কোর্সটা থেকে ক্লাস করতেছি সেটা হচ্ছে এইটা। বইটি হতে তুমি কিভাবে ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিবে, এইখানে যে কোর্স প্ল্যানটা দেওয়া আছে সেইটা থেকে আমরা ক্লাস করতেছি। তো এই আমরা এখন করতে করতে একদম চলে আসছি, দেখো এই ব্যাচটাতে আমরা ক্লাসে আছি এখন রিয়ারেঞ্জের উপরে ক্লাস আছে। আমরা বলছিলাম যে গত দিনে রিয়ারেঞ্জটা শেষ করব, কিন্তু পারি নাই। রিয়ারেঞ্জের উপরে আমাদেরকে আরও একটা ক্লাস নিতে হবে আজকে, এবং খুব গুরুত্বপূর্ণ ক্লাস থাকবে আজকেরটা। এটা আমরা লেকচার 27 হিসেবে সাজাবো, তবে এদিকে আবার কনফিউশন সৃষ্টি হবে, আমাদের রিয়ারেঞ্জে একটা ক্লাসও হবে না, আসলে রিয়ারেঞ্জে ক্লাস একটা বাড়াইতে হবে। তো আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এবং ডিসপ্লেটা দেখা যাচ্ছে কিনা একটু জানাবা। সবই ঠিক আছে আলহামদুলিল্লাহ। ফেসবুকে অনেকে কমেন্ট করেছো, সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। আর ফেসবুকের যারা আসছো তোমরা কাইন্ডলি যেটা করবে, আমাদের এই লাইভটা তোমরা শেয়ার দিয়ে দিবে, হ্যাঁ শেয়ার দিয়ে দিবে, কাইন্ডলি দিয়ে শেয়ার ডান লিখে দিবে, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। তো চলো এখন আমরা আমাদের আজকে যে রিয়ারেঞ্জের ক্লাস সেই ক্লাসটা এখন আমরা করব। আমরা আমাদের রিয়ারেঞ্জের টপিকে চলে যাব ইনশাআল্লাহ। তোমরা একটা জিনিস আমার থেকে ভালো করে কান খুলে শুনে নাও, তুমি যদি টেন্স না পারো তুমি কম্পালসারি ইংলিশে ফেল করবে। তোমার মতো অনেক শিক্ষার্থী আসছে এবং মনে করছে যে আমি রিটেন দিয়ে পাস করে যাব, দিন শেষে আসলে যা হওয়ার হয়ে গেছে, বুঝতেছো? বারবার ফেল করে কেন? 70 থেকে 60% শিক্ষার্থী কম্পালসারি ইংলিশে ফেল করে যায় অনেক সময়। এটাকে আমি ধরি যে 50%ও ধরি, হ্যাঁ তাও কিন্তু সংখ্যাটা কম না। অন্যান্য সাবজেক্টে ফেল পড়ে না বললে চলে, কিন্তু এই সাবজেক্টে পাস করাটা অনেকের কাছে কঠিন হয়ে দাঁড়ায়। অনেক ভালো ভালো শিক্ষার্থী এই সাবজেক্টে ফেল করে দাঁড়ায়। কত পেজে আছে রিয়ারেঞ্জ? আচ্ছা পেয়ে গেছি, যাক। দেখো রিয়ারেঞ্জ এখানে একটা কথা বলেছি যে 7 নম্বর প্রশ্নে থাকবে 7টা কোশ্চেন থাকবে, যেখানে 5টা প্রশ্নের উত্তর করতে হবে, ঠিক আছে? তো রিয়ারেঞ্জ টপিকটা, যে টপিকটা তোমাদের কোশ্চেন প্যাটার্ন একই রকম থাকে প্রতি বছর, সেই কোশ্চেনের 7 নাম্বার যে টপিকটা সেটা হচ্ছে রিয়ারেঞ্জ। এখানে 7 নাম্বার কোশ্চেনে থাকবে রিয়ারেঞ্জ, এবং সেই রিয়ারেঞ্জের 7টা সেন্টেন্স দেওয়া থাকবে, সেই 7টা সেন্টেন্সের মধ্যে থেকে 5টা অ্যান্সার করতে হবে। তোমরা যারা রাইট ফর্ম ভার্বস এবং সেন্টেন্স কারেকশন ডাবলএস কোশ্চেন করে আসছো তারা জানো, কারণ সেখানে আমি কিছু কিছু সেন্টেন্স দেখিয়েছি তোমাদেরকে রিয়ারেঞ্জটা আসলে কেমন হয়। ভুল বাক্য দেওয়া থাকবে, মানে উল্টা পাল্টা, ভুল না ঠিক উল্টা পাল্টা করে সাজানো থাকবে ওয়ার্ড। হ্যাঁ কেমন উল্টা পাল্টা? যে মাই নেম ইজ রহিম, হ্যাঁ এই মাই নেম ইজ রহিম এই সেন্টেন্সটাকে উল্টা করে সাজাবে, রহিম তারপরে ইজ তারপরে মাই এরকম করে সাজাবে। তো এই উল্টা পাল্টা ওয়ার্ডগুলোকে নিয়ে এসে আমাকে ঠিকঠাকভাবে সাজাইতে হবে, ভালো পূর্ণরূপ সেন্টেন্স দিতে হবে,
ঠিক আছে, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে আমাদের কমেন্টে মেনশন করতে পারো যাতে সে লাইভে যুক্ত হতে পারে। তো প্রথম ক্লাসটা কারা কারা করতে করতে পেরেছো, যারা যারা করেছো একটু জানাও তো দেখি। মিটে মিটে আগে বলো, আর ফেসবুকে তোমরা কমেন্ট করো যে প্রথম ক্লাসটা কারা কারা করছিলা রিঅ্যারেঞ্জের। স্যার করছিলাম। অলরেডি মিটে মিটে 40 জন মতো আছো। এমন কেউ আছো যে আজকে প্রথম ক্লাস করতেছো আমাদের ফেসবুক এবং মিটে, এমন কেউ আছো? আচ্ছা, তো যারা ক্লাসটা প্রথম করতেছো তোমাদের উদ্দেশ্যে বলি, আমাদের পূর্বের গ্রামাটিক্যাল ক্লাসগুলো দেখতে হবে। হ্যাঁ, গ্রামাটিক্যাল ক্লাসগুলো একটার সাথে আরেকটা রিলেটেড, এজন্য কোনোটা স্কিপ করে গেলে পরেরটা বুঝবে না। এই যে আমরা গতদিনে যে রিঅ্যারেঞ্জের ক্লাসটা নিয়েছি, এই ক্লাসটা থেকে আজকের ক্লাসটা রিলেটেড ক্লাস। হ্যাঁ, তার আগে এই ক্লাসে এই রিঅ্যারেঞ্জটা পারার জন্য তোমাকে যেটা করতে হবে, এখানে তোমাকে নাউন, প্রোনাউন, নাউন, ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই কয়টা জিনিস চিনতে হবে। এগুলো আবার আমাদের আছে গ্রামাটিক্যাল পার্টস অফ স্পিচ অংশে। বুনদল বইয়ের পার্টস অফ স্পিচ অংশ তোমাদেরকে পড়ার জন্য বলছিলাম। তোমরা পার্টস অফ স্পিচ অংশ কে কে পড়েছো? মুসাব্বির মিটে জয়েন হতে পারছো না, মুসাব্বির তো রেগুলার মিটে জয়েন হও। ওই যে কপি করো লিংক, তোমরা যারা শোনো ফেসবুকে যারা দেখতেছো, যারা তোমরা মেসেঞ্জার গ্রুপে যুক্ত হতে পারো না মিটে, তোমাদের উদ্দেশ্যে বলি গুগল মিটের যে লিঙ্কটা দেওয়া হয়েছে ওই লিঙ্কটা কপি করবে, চাপ দিলে কপি অপশান আসবে, কপি করবে, কপি করে চলে যাবে মিট অ্যাপে চলে যাওয়ার পরে ক্লিক করবা, ক্লিক করার পরে ওপরের দিকে সার্চ অপশান আসবে, সার্চের ডান দিকে দেখবা কোড লেখা আছে, সার্চের ডান পাশে কোড লেখা আছে, সেই কোড অপশানে ক্লিক করবে। কোড অপশানে ক্লিক করার পরে একটা ফাঁকা ঘর আসবে, ফাঁকা ঘরে ক্লিক করে ওই লিঙ্কটা পেস্ট করে দিবে, দিয়ে জয়েনে ক্লিক করবে। কয়েক সেকেন্ড অপেক্ষা করলে ইনশাল্লাহ যুক্ত হয়ে যাবে। জয়েনিং সোজা, একদম সোজা। অনেকের তো আবার এক ক্লিকে যুক্ত হয়ে যায়। আচ্ছা, তো তোমাদেরকে কিছু কিছু কথা বলছিলাম এখান থেকে আমাদেরকে কয়েকটা জিনিস জানতে হবে। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা একটু দেখব এখান থেকে। অ্যাসার্টিভ সেন্টেন্সটা আসলে কি জিনিস? দেখো সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনটা কি? সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। আমাদের কোশ্চেনগুলো মূলত এই একটা দিয়ে বেশি আসে। তারপরে ইন্টারগেটিভ সেন্টেন্স আছে, এখান থেকে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে আমরা জানি ইন্টারগেটিভ সেন্টেন্স কি হয়। ইন্টারগেটিভ সেন্টেন্স দুই প্রকার, একটা হচ্ছে ভার্বাল কোশ্চেন আর একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। তো যেটা ভার্ব দিয়ে শুরু হয় সেটা হচ্ছে ভার্বাল কোশ্চেন, যেটা ডাব্লিউএস দিয়ে শুরু হয় সেটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। এরপরে ইম্পারেটিভ সেন্টেন্স, এটা দিয়ে কোনো বাক্যই নাই, এক্সক্লেমেটরি দিয়েও কোনো বাক্য নাই আমাদের তেমন একটা, অপটেটিভ দিয়েও তেমন একটা বাক্য নাই। হ্যাঁ, তো আপাতত এই কয়টা আমাদের। লিঙ্ক তো মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিয়েছি, লিঙ্ক যাবে না কেন? মেসেঞ্জার গ্রুপে লিঙ্ক আছে। তো এখানে দেখো আমরা রিঅ্যারেঞ্জ অংশে একটা একটা খুব সুন্দর একটা ম্যাজিক একটা রুল সাজিয়েছি। যাদের বই নাই তারা তোমরা এই রুলটা স্ক্রিনশট নিয়ে নিও, কারণ এইটা অন্য কোনো বইয়ে পাবে না, অন্য কোনো বইয়ে নাই। এইটা আমরা ক্লাস করতে করতে এটা লিখে ফেলছি, পরে দেখছি যে আসলেই তো চমৎকার জিনিস, তো সেই থেকে বইয়ে আছে। হ্যাঁ, তো অন্য কোনো বইয়ে পাবা না, এটা স্ক্রিনশট নিতে পারো। রিঅ্যারেঞ্জ লেখার নিয়ম, এখানে দেখো রকেট নিয়ম, একটি মাত্র নিয়মে রিঅ্যারেঞ্জ কমপ্লিট, অল ইন ওয়ান, এই অংশটা আমরা দেখব। তো সেই ক্ষেত্রে এটা থার্ড ব্যাচের ক্লাস না রে মুসাব্বির, এইটা প্রথম আর দ্বিতীয় ব্যাচের ক্লাস। তোমাদের ক্লাস তো আগামীকালকে আছে, গান্ডু, আগামীকালকে ক্লাস আছে তোমাদের। দেখো সাবজেক্ট আমরা এখানে এখানে কি বললাম যে রকেট নিয়ম, একটা মাত্র রুলে সবগুলো রিঅ্যারেঞ্জ আমরা কমপ্লিট করব। আর এই রুলের বাইরে যেগুলো আছে, এই রুলের বাইরে অর্থাৎ এই একটা মাত্র রুলসে যেগুলো আসবে না, সেগুলো আবার কিছু আছে, সেগুলোকে আমাদেরকে মুখস্থ করতে হবে। সেগুলো আমি তোমাদেরকে একটা চার্ট দিয়ে দিচ্ছি, তোমাদের এখান থেকে একটা পড়া দিয়ে দিই, নাহলে পরে ভুলে যাব। এখানে দেখো তোমাদের বইয়ের পেজ নাম্বার কত আমি জানি না ঠিক, 130-এর কাছাকাছি হবে মনোদল বইয়ে, যদি বের করো। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এই কথাটা লেখার পরে দেখো এখানে টোটাল রিঅ্যারেঞ্জ আছে হচ্ছে 44টা। এই 44টা রিঅ্যারেঞ্জ তোমাদেরকে পড়তে হবে, মুখস্থ করতে হবে, এক কথায় শেষ। এর মধ্যে কিছু কিছু খুবই সোজা আছে যেগুলা তোমরা খুব ইজিলি পারবা, কিছু আছে একটু ব্যতিক্রম, সেগুলো পড়তে হবে। এখন দেখো এখান থেকে আমরা কি করব, 1 থেকে আগামী দিন 20 পর্যন্ত তোমাদের পড়া দেওয়া থাকলো, 1 থেকে 20, ঠিক আছে, 1 থেকে 20 পর্যন্ত তোমাদের পড়া দেওয়া থাকলো আগামী দিনের জন্য। 1 থেকে 20 পর্যন্ত তোমরা এটা পড়ে ফেলবে, তোমাদের কাজ এটা।
কথা কি ক্লিয়ার, বোঝা গেছে? বলো। মিট এবং ফেসবুক। জি স্যার। আচ্ছা, তাহলে তোমাদের পড়াটা থাকলো রিয়ারেঞ্জের 1 থেকে 20 পর্যন্ত। এখন আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত যে রুলসের উপরে আমরা আজকে ক্লাস করার কথা আছে সেইটাতে। একটা রুলসের উপরে আমরা পুরো আলোচনা শেষ করে দেব। আর এই রুলসের বাইরে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের ওই যে যেই 44টা সেন্টেন্স ওখানে দেখলাম, 44টার মধ্যে তো 44টা না, ওখানে মোটামুটি 30টা আননোন পাবা, বাকি 14টা কমন থাকবে। এই 30টা পড়বা আননোন, এগুলো রুলসের মধ্যে পড়বে না, এগুলো মুখস্থ করতে হবে। আর বাকি যেগুলো আছে সেগুলো রাইট ফর্ম ভার্বসে আছে, তারপরে সেন্টেন্স কারেকশনে আছে, ডাবলএস কোশ্চেনে আছে। ওই রুলসগুলো পড়লে ওগুলোর মধ্যে থেকে রিয়ারেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাদের এই একটা রুলস দিয়ে আমরা কাজ ছাড়বো। দেখো এখানে রিয়ারেঞ্জ লেখার নিয়মটা, সেই ক্ষেত্রে তোমাদেরকে এই জায়গাটা মুখস্থ রাখতে হবে একদম পাই টু পাই, কার পরে কোনটা হবে। ঠিক আছে, একদম পাই টু পাই মনে রাখবা। দেখো প্রথমে আছে সাবজেক্ট, প্রথমে আছে সাবজেক্ট। স্ক্রিনশট নিবে, যাদের বই আছে তোমরা বই দেখতে পারো অথবা ডিসপ্লে তো দেখতেই পাচ্ছ। তাহলে প্রথমে আছে সাবজেক্ট, তারপরে 3টা ভার্ব আছে। কয়টা ভার্ব? 3টা ভার্ব। প্রথম সাবজেক্টের পরে 3টা ভার্ব আছে। আমাদের এই ক্লাসটা যারা ফেসবুকে দেখতেছো তোমার উদ্দেশ্যে বলে, আমাদের এই ক্লাসটা কিন্তু গুগল মিটেও হচ্ছে। সো 2 ভাগে ভাগ হয়ে আমরা স্টুডেন্টরা ক্লাস নিচ্ছি। আর এই ক্লাসটা পরবর্তীতে রেকর্ডও থাকবে, পাবলিশ করা হবে। তো তোমরা যেখানে পাবে অবশ্যই ক্লাসটা পরবর্তীতে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো, যে একটা মাত্র নিয়মে রিয়ারেঞ্জ আসলে কমপ্লিট করা যায়। রিয়ারেঞ্জ টপিকটা এতগুলা গ্রামাটিক্যাল টপিক আছে, সব থেকে প্যাচালো টপিক হচ্ছে রিয়ারেঞ্জ। রিয়ারেঞ্জের উপরে তোমরা যদি বিভিন্ন স্যার বা ভাইয়াদের ক্লাস করতে যাও, পরিষ্কার ধারণা কোথা থেকে পাবে না। ঠিক আছে, তো আমি তোমাদেরকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি, আশা করি এতটা অন্য জায়গায় পাবে না। দেখো ইনশাআল্লাহ। তাহলে দেখো এখানে সাবজেক্ট প্লাস এখানে 3টা ভার্ব আছে। এখন 3টা ভার্বকে আমরা কোনটার পরে কোনটা সাজাবো, এইটা হচ্ছে বিষয়। তাহলে এইটা হচ্ছে আমরা বলবো যে ম্যাম। হ্যাঁ, কেমন? যে মডাল ভার্ব, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে আবার মেন ভার্ব। মডাল, অক্সিলারি আর মেন ভার্ব। তাহলে প্রথমটা হচ্ছে মডাল ভার্ব, পরেরটা কি অক্সিলারি ভার্ব, তারপরে হবে মেন ভার্ব। এখন এখানে মডাল ভার্ব আমাদেরকে চিনতে হবে। আমরা যদি মডাল ভার্ব না চিনি তাহলে হবে, মডাল ভার্ব চিনতে হবে। এখন এখন মডাল ভার্ব চিনি আমরা। এখানে আমরা মডাল ভার্ব কোথায় যেন লিখছিলাম, মডাল ভার্ব চিনতে হবে। যেখানে দেখো মডাল ভার্ব আছে, বনদল বই একটা পরিপূর্ণ বই। হ্যাঁ, দেখো এখানে মডাল ভার্ব চিনতে হবে আমাদেরকে। ক্যান, কুড, তারপর হচ্ছে কুড দিবেন, ক্যান, কুড, তারপরে কুড হ্যাভ, মে, মাইট, মাইট হ্যাভ। ঠিক আছে, তারপর হচ্ছে মাইট, তারপরে উড, তারপর হচ্ছে শুড বা শ্যাল শুড, হ্যাঁ শুড হ্যাভ, উইল, উড, এরকম করে যাবতীয় যে কটা আছে এখান থেকে সবগুলা হচ্ছে আমাদের মডাল ভার্ব। মডাল ভার্বগুলা মুখস্থ করতে হবে তোমাদেরকে। মডাল ভার্বগুলা কি করতে হবে? মুখস্থ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, মডাল ভার্বগুলো এখান থেকে মুখস্থ করে ফেলবো আমরা। স্বাভাবিকভাবে যেটা আসে সেটা হচ্ছে ক্যান, কুড, তারপর হচ্ছে মে, মাইট, শ্যাল, শুড, তারপর হচ্ছে কুড হ্যাভ, শুড হ্যাভ, উড হ্যাভ। হ্যাঁ, এইগুলো বিশেষ করে তোমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। তাহলে মডাল ভার্বগুলো আমরা দেখে গেলাম। এখন আমরা আসবো এই জায়গাটায়। প্রথমে আগে তোমাকে চিনতে হবে, হ্যাঁ, তাছাড়া কিন্তু পারা যাবে না। তাহলে আমরা মডাল ভার্বগুলো চিনে গেলাম। এখন আসে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব তো আমরা চিনে আসছি, কারণ টেন্স, তারপরে রাইট ফর্ম ভার্বস, ডাবলএস কোশ্চেন, সেন্টেন্স কারেকশন সবগুলা থেকে তারপর আমরা এখানে আসছি। তো ওই জায়গাগুলোতে সবগুলা দেখিয়েছি। তাহলে অক্সিলারি ভার্ব কোনগুলা? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। তারপরে দেখো মেন ভার্ব। মেন ভার্ব কোনগুলা? মেন ভার্ব হচ্ছে এই যে প্লে, তারপরে হচ্ছে ওয়ার্ক, গো, হ্যাঁ, তারপরে ডু, এগুলো হচ্ছে মেন ভার্ব। মেন ভার্ব। তাহলে দেখো প্রথমে কি বসবে? মডাল ভার্ব বসবে, তারপরে বসবে অক্সিলারি ভার্ব, তারপর বসবে মেন ভার্ব। এরপরে যেটা বসে সেটা হচ্ছে আর্টিকেল। এই ভার্বগুলোর পরে কি বসবে? আর্টিকেল বসবে। আর্টিকেলের পরে দেখো একটা অ্যাডভার্ব বসবে, যদি অ্যাডভার্ব থাকে। যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে অ্যাডজেক্টিভ বসবে। তারপরে কি বসবে? নাউন বসবে। তারপরে নাউন। তাহলে আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে মডাল ভার্ব, অক্সিলারি ভার্ব, মেন ভার্ব। মুখস্থ করার চেষ্টা করো, ক্লাসে মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, মডাল ভার্ব, অক্সিলারি ভার্ব, কি হবে? মেন ভার্ব। তারপরে দেখো এখানে কি আছে? আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, তিনটা এ আছে। তারপরে আবার কি আছে? নাউন। হ্যাঁ, নাউন আসবে। নাউনের পরে প্রিপোজিশন একটা আসবে। তারপরে যদি আর্টিকেল থাকে তাহলে আর্টিকেল আসবে, অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ আসবে, অবজেক্ট থাকলে অবজেক্ট অথবা নাউন। তাহলে কি হলো? এখানে এখানে খেয়াল করে দেখো, আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, আর এখানে মডাল ভার্ব, অক্সিলারি ভার্ব, মেন ভার্ব।
আর্টিকেল অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ, বলার চেষ্টা করো আমার সাথে। এনপি, তারপরে নাউন প্রোনাউন, আবার আর্টিকেল, তার মানে আর্টিকেল কয়বার? দুইবার। অ্যাডজেক্টিভ কয়বার? দুইবার। হ্যাঁ, এগুলা দুইবার করে আসবে। তাহলে নাউন প্রোনাউন, সরি, নাউন, প্রিপোজিশন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ। আর্টিকেলের পরে কি হবে? অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। তো এই জায়গাটা মুখস্থ হইছে? তোমাদের একটু দেখো, চেষ্টা করো মুখস্থ হইছে কিনা একটু দেখো। মুখস্থ হইছে কি? স্যার আমাদের বইয়ে কিন্তু আর্টিকেলের পরে হচ্ছে অ্যাডজেক্টিভটা দেওয়া হ্যাঁ, নাই। তোমাদের বই অ্যাডজেক্টিভটা দেয়া নাই, ওইটা লিখে নাও। ওই জায়গায় অ্যারো চিহ্ন দিয়ে ওটা লিখে নাও। আচ্ছা, মুখস্থ চেষ্টা করো। সাবজেক্ট প্লাস মডাল ভার্ব, তারপর অক্সিলারি ভার্ব, তারপরে মেন ভার্ব। ঠিক আছে, তারপরে কি হবে? তারপরে দেখো আর্টিকেল, আর্টিকেলের পরে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, প্রিপোজিশন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তারপরে অবজেক্ট, তারপরে আবার নাউন। এখন আমরা আসবো আমাদের কাজে। আমরা কিভাবে কোশ্চেনগুলো সলভ করব সেটা দেখো। এখানে দেখো উল্টাপাল্টা একটা বাক্য সাজানো আছে, উল্টাপাল্টা করে প্রত্যেকটা ওয়ার্ডই আছে, ওয়ার্ডগুলো পুরাতন, হ্যাঁ, কিন্তু বাক্যটাকে আমাকে ঠিকঠাকভাবে সাজাইতে হবে। প্রথমে আছে ইন দা বাংলা ফার্স্ট ক্যালেন্ডার ইজ বৈশাখ মান্থ দা। কিছু কিছু বিষয় তোমাকে কমন সেন্সে সাজাইতে হবে। হ্যাঁ, কমন সেন্স কেমন? এই যে ক্যালেন্ডার আছে, এই যে ক্যালেন্ডার শব্দটা, বলো তো এই ক্যালেন্ডার শব্দটা কি বৈশাখ ক্যালেন্ডার হবে না বাংলা ক্যালেন্ডার হবে? বলো। এখানে কমন সেন্সে আমাদেরকে কিছু জিনিস সলভ করতে হবে। তার মানে বৈশাখের সাথে ক্যালেন্ডার হয় না, বৈশাখের সাথে ক্যালেন্ডার হয় না, তাই না? বৈশাখের সাথে ক্যালেন্ডার হয় না, তাহলে বৈশাখটা আলাদা থাকবে, আর বাংলা আর ক্যালেন্ডার এই দুটো কথা একসাথে হবে। তার মানে বাংলা আর এখান থেকে ক্যালেন্ডার এই কথাটা একসাথে হবে। আমরা বাংলা আর ক্যালেন্ডার দুটাকে একসাথে করে নিলাম। আচ্ছা, তারপরে কি হবে দেখো, এখান থেকে বাংলার ক্যালেন্ডারটাকে যখন আমরা একসাথে করলাম, এখন আসছে একটা বিষয় আছে যে ইন দা আর ফার্স্ট, ফার্স্ট ইজ বৈশাখ আর মান্থ। তাহলে এখানে দেখো, এখানে ফার্স্ট আর মান্থ, ফার্স্ট মান্থ, হ্যাঁ, প্রথম মাস, এই কথাটা একসাথে হবে, ফার্স্ট মান্থ এই কথাটা। তাহলে আমরা এখান থেকে বুঝতে গেলাম যে ফার্স্ট মান্থ এই কথাটা একসাথে হবে। এখন আমরা একটু সাজানোর চেষ্টা করি। তাহলে বাংলা ক্যালেন্ডার এটা তো আর আগে হবে না, বৈশাখ, দেখো বৈশাখ একটা মাস এবং বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস, তাহলে বৈশাখ। তারপরে এখানে দেখো আমরা কি সাজিয়েছি, যে মিউট করতে হবে। দেখো এখানে মডাল ভার্ব, অক্সিলারি ভার্ব এবং মেন ভার্ব। হ্যাঁ, এখানে মডাল ভার্ব, অক্সিলারি ভার্ব এবং মেন ভার্ব, মিউট করো। দেখো এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে কোনটা? বৈশাখ। বৈশাখ আমরা একটা মাসের নাম, যেহেতু এটা নাউন, এই জন্য আমরা এটাকে সাবজেক্ট পজিশনে রাখলাম। তাহলে আমরা সাবজেক্ট পেয়ে গেলাম। এরপরে আছে মডাল, অক্সিলারি এবং মেন ভার্ব। এই বাক্যে কি মডাল ভার্ব আছে? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এইগুলা নাই। তার মানে না স্যার। এই মডাল ভার্ব আমার এখানে দরকার পড়ছে না। এরপরে আসো আমরা দেখি যে মডাল ভার্ব যেহেতু নাই, তার মানে ওটা স্কিপ করে গেলাম। এরপরে আসতে হবে অক্সিলারি ভার্ব। এই বাক্যে কি অক্সিলারি ভার্ব আছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলা কি আছে? এগুলা আছে, ইজ আছে, ইজ আছে। ইয়েস। ইজ। তাহলে আমরা ইজ পেয়ে গেলাম, তাহলে বৈশাখ ইজ। এরপরে দেখো এখানে কি মেন ভার্ব আছে? এ বাক্যে মেন ভার্ব, ইন দা বাংলা ফার্স্ট ক্যালেন্ডার বৈশাখ মান্থ, এখানে কোনো মেন ভার্ব নাই। ভার্ব কোনটা? যে ভার্বটা কাজ করবে, আর যে ভার্বটা সরাসরি কাজ করা বোঝায়, ঠিক আছে, সে হচ্ছে মেন ভার্ব। তাহলে এখানে কোনো মেন ভার্ব নাই, তার মানে আমরা এটাও স্কিপ করে গেলাম, দরকার নাই। এরপরে যেহেতু দরকার নাই, এরপর আমরা কি আসবো? আর্টিকেলে আসবো। এ বাক্যে দেখো তো আর্টিকেল আছে, আর্টিকেল আছে দুইটা, একটা হচ্ছে দা, এই দা, আর একটা হচ্ছে দা। ঠিক আছে, তাহলে বৈশাখ ইজ দা, আমরা বৈশাখ, হ্যাঁ, শুধু তাহলে বৈশাখ ইজ দা ফার্স্ট মান্থ, বৈশাখ ইজ দা ফার্স্ট মান্থ, এই পর্যন্ত একটা সেন্টেন্স। তাহলে বৈশাখ ইজ দা ফার্স্ট মান্থ, বৈশাখ হচ্ছে প্রথম মাস। কিসের প্রথম মাস? কোথাকার প্রথম মাস? বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস। তাহলে ইন দা বাংলা ক্যালেন্ডার, ইন দা বাংলা ক্যালেন্ডার। এখন তুমি বলতে পারো স্যার এখানে ইন হলো কেন? এখানে তো আমি ইজ দিতে পারতাম না, না এখানে ইজ হতো না, কারণ সাবজেক্টের পরে ইজ হবে। তাহলে মান্থের পরে দেখো ফাঁকা আছে, এই মান্থ, মান্থ মানে হচ্ছে মাসের, মাস বোঝায়, তার মানে এটাও একটা নাউন, কমন নাউন। ঠিক আছে, এরপরে দেখো এই যে নাউন আছে, নাউনের পরে কি নিব আমরা? নাউনের পরে এই যে এখানে আছে দেখো প্রিপোজিশন, নাউনের পরে কি হবে? প্রিপোজিশন। আচ্ছা, এখানে যে ফার্স্ট মান্থ বসালাম, এই যে ফার্স্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ফার্স্টটা কি হচ্ছে এখানে? প্রথম, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে ফার্স্ট মান্থ মানে প্রথম মাস, বুঝতে পেরেছো? তার মানে অ্যাডজেক্টিভের পরে দেখো নাউন, এই যে অ্যাডভার্ব নাই, হ্যাঁ,
এ বাক্যের অ্যাডভার্ব নাই কিন্তু অ্যাডজেক্টিভ আছে, ফার্স্ট আছে, এই ফার্স্টটা অ্যাডজেক্টিভ পজিশনে বসালাম, তারপরে মান্থ হচ্ছে নাউন, এজন্য অ্যাডজেক্টিভ আগে, নাউনের আগে কি বসালাম, ফার্স্ট বসালাম। এরপরে দেখো প্রিপজিশন আছে এখানে, এ বাক্যের প্রিপজিশন কোনটা, একটা মাত্র প্রিপজিশন, সেটা হচ্ছে ইন। ঠিক আছে, তাহলে বৈশাখ ইজ দ্য ফার্স্ট মান্থ ইন। ইনের পরে দেখো প্রিপজিশনের পরে কি হবে, আর্টিকেল একটা লাগবে, এখানে দেখো আর্টিকেল আছে, তাহলে আর্টিকেল নিলাম আমরা, আর্টিকেল দিয়ে নিব, তারপরে আবার নাউন বা অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভ তো নাই আর এখানে, তার মানে কি আছে, অবজেক্ট হবে, তাহলে এখানে বাংলা ক্যালেন্ডার, তাহলে বৈশাখ ইজ দ্য ফার্স্ট মান্থ ইন দ্য বাংলা ক্যালেন্ডার। সেন্টেন্সটা অনেক বড়, এত বড় সেন্টেন্স সচরাচর তোমাদের দেয় না। সেন্টেন্স বড় হতে পারে, তবে বাক্যটা সহজ ছিল, বুঝতেছো, বাক্যটা কি ছিল, সহজ ছিল, 2006 সালে কোশ্চেন। এটা কি বুঝতে পারলা, এ নাম্বার? জি স্যার। আচ্ছা, আমি তোমাদেরকে আগে বলছি যে রিয়ারেঞ্জটা অন্যান্য গ্রামাটিক্যাল আইটেম থেকে একটু পেঁচালো, ধৈর্য ধরে করতে হবে, এবং এই একটা মাত্র আইটেম, যে আইটেমটা নিজস্বতা নাই। কেমন নিজস্বতা নাই, যে এই আইটেমটা তুমি যে শুধু কিছু রুলস পড়লে যে আইটেমটা হয়ে যাবে সেটা এরকম না, তোমাকে রাইট ফর্ম ভার্বস পড়তে হবে, তোমাকে টেন্স পড়তে হবে, তোমাকে ডাবলএস কোশ্চেন করতে হবে, তোমাকে সেন্টেন্স কারেকশন করতে হবে, ইটিসি জানার পরে, হ্যাঁ এগুলা জানার পরে তোমাকে রিয়ারেঞ্জ আসতে হবে, কারণ রিয়ারেঞ্জ আসলে আলাদা কোনো রুলস নাই, তুমি যে গ্রামাটিক্যালগুলো জানো সেগুলো একটা রুলস। আচ্ছা, এরপরে আমরা চলে যাব, একটু ওয়েট করো। আচ্ছা, এখন আমরা আমরা যে পরের ইয়েটা দেখব, দেখো টু লাইফ কামস নিউ আস ইট এ, তাহলে এই যে একটা উল্টাপাল্টা একটা বাক্য দেওয়া আছে, এই উল্টাপাল্টা বাক্যকে আমাকে কি করতে হবে, সাজাতে হবে। এখন সাজাতে গেলে আমাকে প্রথমে কি নিতে হবে বলো, একটা বাক্যকে সাজাতে গেলে আমরা প্রথমে কি খুঁজবো, এখানে সাবজেক্ট খুঁজতে হবে। সাবজেক্ট। এ বাক্যের সাবজেক্ট কোনটা, টু ইফ কাম নিউ আস ইট এ, এ বাক্যের সাবজেক্ট হচ্ছে ইট, সাবজেক্টটা কি এখানে, ইট হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, আমরা ইট নিলাম, তাহলে ইটের পরে আসছে মডাল ভার্ব, অক্সিলারি ভার্ব, মেন ভার্ব। এখানে দেখো ইটের পরে আমরা কি নিব, তিনটার মধ্যে যেটা আগে থাকবে সেটা আগে নিব, তাহলে এখানে দেখো মডাল ভার্ব নাই, তারপরে অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব এখানে দেখো, এ বাক্যের অক্সিলারি ভার্ব কি আছে, অক্সিলারি ভার্ব নাই, তার মানে মডাল আর অক্সিলারি দুইটাই বাদ চলে গেল। এরপরে থাকলো হচ্ছে মেন ভার্ব, দেখতে হবে যে মেন ভার্ব আছে কিনা, মেন ভার্ব তো অবশ্যই থাকতেই হবে, কারণ যেহেতু ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না, তার মানে প্রথম দুইটা নাই মানে শেষেরটা থাকবেই, তার মানে এখানে মেন ভার্ব আছে। তাহলে দেখো এখানে মেন ভার্ব হচ্ছে কি, কামস, তাই না, তাহলে ইট কামস, ইট কামস বলার পরে দেখো যে এখানে আর কি কি আছে, এই রুলসে আমাদের কি আছে, আর্টিকেল, আর্টিকেল, তারপরে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। এখানে কোনো আর্টিকেল আছে এ বাক্যে, এন দিয়ে আছে, এ আছে, এ আছে। এখন এখন দেখতে হবে যে এটা আসলে বসবে কিনা, হ্যাঁ আমরা এ কে হাতে রেখে দিলাম, তাহলে ইট কামস, ইট কামস, তারপরে কি নিলাম আমরা এখানে, ইট কামস টু আস, হ্যাঁ তাহলে এখন দেখো এখানে আমরা কি করলাম, আর্টিকেলটা রেখে দিলাম, তারপরে দেখো অ্যাডভার্ব, এখানে কি অ্যাডভার্ব আছে, দেখো তো অ্যাডভার্ব, অ্যাডভার্ব কিন্তু এখানে নাই, হ্যাঁ অ্যাডভার্ব নাই। এখন বলতে পারো স্যার অ্যাডভার্ব কি জিনিস, অ্যাডভার্বগুলো আমরা যেখানে চেনার জন্য দিছি, অ্যাডভার্ব চেনার জন্য, যে অলসো, তারপরে টু, তারপরে হচ্ছে নট, তারপরে নেভার, ইভার, ইয়ার, জাস্ট, রিসেন্টলি, অলরেডি, এগো, হেয়ার, দেয়ার, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। এছাড়াও অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত থাকলেও সেটা অ্যাডভার্ব হয়ে যায়, হ্যাঁ। তারপরে হচ্ছে হোয়েন, তারপরে হোয়ার, হাউ অথবা হোয়াই দ্বারা প্রশ্ন করলে যে উত্তর হয় সেটাও কিন্তু অ্যাডভার্ব। তো এগুলা এগুলা চেনার জন্য আমরা আলাদা করে বলছিলাম যে তোমাদেরকে কি করতে হবে, পার্টস অফ স্পিচের যে অংশটা আছে আমাদের বইয়ের, সেই অংশটা তোমাদেরকে পড়ে আজকে ক্লাসে আসতে বলছিলাম। এখন তোমরা কয়জন পড়ে আসছো আল্লাহ জানে, যদি ওটা পড়ে আসো তাহলে ভালো করে বুঝতে পারবা। তাহলে এখানে কোনো অ্যাডভার্ব নাই। এখন আমরা দেখব, মিউট করো তো, এখন দেখব যে এখানে কোনো কি আছে কিনা, এখানে কোনো অ্যাডজেক্টিভ আছে কিনা, হ্যাঁ অ্যাডজেক্টিভ আছে কিনা, অ্যাডজেক্টিভ একটা আছে, নিউ, হ্যাঁ অ্যাডজেক্টিভ একটা আছে, সেটা হচ্ছে নিউ। এখন এখানে যদি আমি ইট কামস এ নিউ লাইফ টু আস, আমি যদি এটাকে এইভাবে সাজাতাম তাও কিন্তু হয়ে যেত, হ্যাঁ ইট কামস এ নিউ লাইফ টু আস, বুঝতেছো, এটা আমাদের কাছে একটা নতুন জীবন নিয়ে আসে, এখানে নতুন জীবন আসে, এখানে সাজানোটা ভুল হয়েছে, এটাকে ঠিক করতে হবে বাংলাটা। আচ্ছা তাহলে এখানে কি করতাম আমরা, ইট কামস এ নিউ লাইফ
টু আস, এটা করলেও কিন্তু আমাদের হয়ে যেত। আমরা এটা না করে কি করলাম, আমরা এই পর্যন্ত মিউট করো, বুঝতেছে না, ও মনে করতেছে আমার এখানে মনে হয় মিউট না করলে মনে হয় কেউ বুঝতেছে না। দেখো প্রথমটা বুঝতে পারলে পরেরগুলো ইজি লাগবে। অনেকেই হয়তো বা এখান থেকে লিভ নিতে পারে, হ্যাঁ, বোকার স্বর্গে বাস করে, লিভ নিতে পারে, কঠিন মনে হতে পারে। দেখো তাহলে আমরা কি করলাম, এখান থেকে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই অংশগুলা, নাউন, এই অংশগুলা বাদ দিলাম, এগুলো আমরা পরে নিব। এরপরে দেখো প্রিপোজিশন একটা আছে, প্রিপোজিশন টু আছে, প্রিপোজিশন টু এর পরে আমরা কি নিলাম, তারপরে অ্যাডজেক্টিভ এখানে আছে, অবজেক্ট আছে, এটা আমাদের রুলসের একটু ব্যতিক্রম হয়ে যাচ্ছে, এটা অন্য রুলসের মধ্যে দিতে হতো। আচ্ছা, আমরা এটাকে সুন্দর করে সাজাতে পারি, এটাকে যদি আমরা এইভাবে সাজাইতাম এই রুলসটা, তাহলে একদম পারফেক্ট হতো। এটাও হবে, সেটা হচ্ছে যে ইট দেখো এখানে এখানে আমরা প্রথমে সাজালাম কি, এখানে প্রথমে সাজালাম আমরা ইট কামস এ নিউ লাইফ, কামস এ নিউ লাইফ টু আস। আমরা এটা করলে আমাদের এই রুলসের সাথে খুব সুন্দরভাবে যেত, হ্যাঁ, এটা করলে খুব সুন্দরভাবে যেত, এক্ষেত্রে বোঝানোটা সুবিধা হবে। দেখো ইটের পরে আমরা কি করলাম, একটা মেন ভার্ব নিলাম, মেন ভার্বের পরে স্বাভাবিকভাবে এখানে মেন ভার্বের পরে কি আছে, আর্টিকেল আছে, ঠিক আছে, মেন ভার্বের পরে কি নিলাম, একটা আর্টিকেল নিলাম। আর্টিকেল নেওয়ার পরে দেখতে হবে যে এই বাক্যে অ্যাডভার্ব আছে কিনা, আমরা দেখতেছি এই বাক্যে কোনো অ্যাডভার্ব নাই, তাহলে আমরা অ্যাডভার্ব বাদ দিলাম। এরপরে দেখো অ্যাডজেক্টিভ আছে কিনা, অ্যাডজেক্টিভ দেখো এখানে হচ্ছে অ্যাডজেক্টিভটা হচ্ছে নিউ, ঠিক আছে, নিউটা হচ্ছে এখানকার অ্যাডজেক্টিভ, তাহলে আমরা নিউ নিলাম। নিউ এর পরে কি হবে, অ্যাডজেক্টিভের পরে যে নাউন আছে, নাউন বসবে, এই বাক্যে নাউন মাত্র এখানে দেখো আরেকটা আছে, সেটা হচ্ছে লাইফ, কোনটা, লাইফ, তাহলে ইট কামস এ নিউ লাইফ। এরপরে নাউনের পরে কি হবে, প্রিপোজিশন, নাউনের পরে প্রিপোজিশন, তাহলে আমরা প্রিপোজিশন এখানে দেখো আছে কিনা, প্রিপোজিশন একটা আছে, সেটা হচ্ছে টু, প্রিপোজিশন টু নিলাম। টু এর পরে কি হবে, টু এর পরে এখন দেখো যে প্রিপোজিশনের পরে আর্টিকেল আছে, আর্টিকেল আছে আর এ বাক্যের আর্টিকেল আর নাই, তারপরে অ্যাডজেক্টিভও নাই, নাই। কি আছে, তাহলে অবজেক্ট আছে এখানে, অবজেক্ট, তার মানে আমরা এখানে আশ আছে, আশটা সাজিয়ে নিলাম। তার মানে এটার থেকে আমাদের নিচেরটা সাজানোটাই বেশি ক্লিয়ার মনে হচ্ছে, ঠিক আছে, এটা করলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এটাকে বুঝতে পারলা কিনা একটু জানো তো, সি নাম্বার। জি স্যার। আচ্ছা জি স্যার। ওকে, এখন আমরা চলে যাব আমাদের এই জায়গাটায়। যারা তোমরা ফেসবুকে আছো তোমরা কমেন্ট করবে, কারণ যেহেতু ক্লাসে আছি, হ্যাঁ, কমেন্ট করবা। দেখো এখানে ডে, প্রথমে আছে কি ডে, একজনের থেকে সমস্যা আসছে, এটা সাউন্ড হচ্ছে একজনের ওখান থেকে, এরপরে আমি দেখবো আসলে কার ওখান থেকে সমস্যা। দেখো এখানে আছে ডে, অথবা ডে এর পরে আছে উই, তারপরে হচ্ছে গ্রিট, তারপরে অন, এভরি ওয়ান, তারপরে আছে দিস। এখন এখান থেকে আমাকে সাজাইতে হবে কি, এই সিস্টেমে আমাকে সাজাতে হবে, এই রুলসটা আমার মাথার মধ্যে রাখতে হবে। তাহলে প্রথমে আমরা নিব সাবজেক্ট, এবারকে সাবজেক্ট কোনটা, এবারকে সাবজেক্ট হচ্ছে উই, সাবজেক্ট হচ্ছে উই, এখানকার উই এর পরে দেখতে হবে যে এখানে তিনটা ভার্বের মধ্যে কোনটা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মডাল ভার্ব নাই, ক্যান, কুড, মে, মাইট নাই, তারপরে এম, ইজ, আর, ওয়াজ, আর নাই, তাহলে এখানে আছে গ্রেট, গ্রেট হচ্ছে এখানকার, গ্রেট হচ্ছে এখানকার কি মেন ভার্ব, তাহলে উই গ্রেট এভরিওয়ান, আমরা মানে শুভেচ্ছা জানাই, গ্রেট মানে হচ্ছে শুভেচ্ছা জানানো, হ্যাঁ, গ্রেট করা, তাহলে এখানে কি করলাম, শুভেচ্ছা জানালাম, কাদেরকে, এভরিওয়ানকে। এখন এখানে দেখো মেন ভার্বের পরে এখানে আর্টিকেল আছে, কিন্তু আমাদের সেন্টেন্স আর্টিকেল নাই। তারপরে দেখো এখানে কি আছে, অ্যাডভার্ব, হ্যাঁ, এখানে অ্যাডভার্ব আছে, আমাদের অ্যাডভার্ব নাই। এখন অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভও নাই আমাদের, সরাসরি আমরা কি আছে, এই কয়টা দেখো বাদ চলে যাচ্ছে আমাদের, এই কয়টা অংশ বাদ চলে যাচ্ছে, এই কয়টা আমাদের রুলসের মধ্যে পড়ছে না। তারপরে কি আছে, নাউন আছে, তো আমাদের তো নাউন আছে, যে এখানে দেখো এভরিওয়ান, এটা হচ্ছে নাউন, এভরিওয়ান হচ্ছে নাউন, এই যে দেখতেছো এভরিওয়ান মানে কি, সকলকে বলা হচ্ছে, নাউনের পরিবর্তে যেটা বসে সেটাই হচ্ছে এখানে প্রপার নাউন হিসেবে কাজ করছে এভরিওয়ানটা। এখন দেখো তারপরে আমরা কি করলাম, প্রিপোজিশন আছে, এখানে দেখো নাউনের পরে কি আছে, প্রিপোজিশন আছে, প্রিপোজিশন আমরা নিলাম একটা এভরিওয়ানের পরে, এভরিওয়ান যেহেতু নাউন, এরপরে একটা প্রিপোজিশন আছে সেটা হচ্ছে অন নিলাম। এরপরে আমাদেরকে দেখতে হবে কি
আর্টিকেল আছে কিনা, আর্টিকেল আর নাই, তারপরে অ্যাডজেক্টিভ আছে কিনা, অ্যাডজেক্টিভ নাই, তারপরে অবজেক্ট, এখানে অবজেক্ট হচ্ছে দিস ডে। উই গ্রেট এভরিওয়ান অন দিস ডে, আমরা ওই দিনে কি করি, আমরা সবাইকে শুভেচ্ছা জানাই। এইটা সেন্টেন্সটা বুঝতে পেরেছো কিনা একটু জানাও তো দেখি, বোঝা গেছে কিনা? জি স্যার। জি স্যার, বুঝেছি। বুঝলাম। আচ্ছা, এখন এরপরে আমাদের এই মেন রুলসটা হচ্ছে এটাই, এটা থেকে ভেঙে ভেঙে আমরা পরের রুলস সাজিয়েছি, অর্থাৎ ট্রিক 1 ট্রিক 2 বা ট্রিক 3 যেটাই বলো না কেন, সেটা হচ্ছে ওই রুলসটাকে ভেঙে নিয়ে আসছি, মানে এটাকে ছোট করছি আর কি এক কথায়। কেমন ছোট করা দেখো, সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট, রকেট নিয়মে সংক্ষিপ্ত রূপ, মানে ওইটাকে ছোট করে আসা। কেমন, সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট, দেখো এখানে কি আছে, সাবজেক্ট আছে, হ্যাঁ এই যে রকেট নিয়মের এখানে কি আছে, সাবজেক্ট আছে, তারপরে ভার্ব, ভার্ব বলতে তিনটার মধ্যে যে কোনোটা বোঝায়, হ্যাঁ যে কোনোটা বোঝানো হতে পারে। তারপরে কি আছে, অবজেক্ট আছে, তার মানে যে মাঝখানে যে নাউন, তারপরে যে মেন, তারপর হচ্ছে আর্টিকেল, তারপর অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, প্রিপোজিশন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, এই পর্যন্ত আমরা বাদ দিয়ে দিছি, এই পর্যন্ত নিই নাই, এগুলো বাদ। তার মানে আমরা প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে শেষে এসে যেখানে এটা যে অবজেক্ট এবং নাউন, এই দুটোর মধ্যে যে কোনো একটা। তার মানে আমরা যখন কোনো সেন্টেন্সে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন এগুলো থাকবে না, তখন আমরা ছোট্ট রুলসটা মাথায় রাখবো, সাবজেক্ট প্লাস ভার্ব তারপরে অবজেক্ট। এটা হচ্ছে যে অ্যাসার্টিভ যেটা করলাম সেই নিয়মটা। এখন দেখো এই এই একটা একটা কোশ্চেন বারবার আসছে, 18 সালে আসছে, আবার হচ্ছে তোমার 21 সালে আসছে, আবার এটা আবার সেন্টেন্স কারেকশনেও আসছে, এই সেম রুলসটাই। দেখো, ডিসকভার্ড কলম্বাস আমেরিকা, ডিসকভার্ড কলম্বাস আমেরিকা, কলম্বাস হচ্ছে একজন ব্যক্তির নাম, কলম্বাস কার নাম, একজন ব্যক্তির নাম যিনি আমেরিকা আবিষ্কার করেন, ঠিক আছে? তো এটাকে সাজাইতে হবে, তাহলে এই বাক্যের আমি দুইটা নাম, একটা হচ্ছে আমেরিকা আর একটা হচ্ছে কলম্বাস। এখন আমরা যদি আমেরিকাকে সামনে দিই, তাহলে আমেরিকা ডিসকভার্ড কলম্বাস, মানে আমেরিকা কলম্বাসকে আবিষ্কার করেছে, মানে আমেরিকা একটা দেশ কলম্বাস নামক এক ব্যক্তিকে আবিষ্কার করেছে, এটা হয়ে যেত। আমরা যদি কলম্বাসকে সামনে দিই, তাহলে কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে। আসলে কোনটা হবে, কলম্বাস নামক একজন ব্যক্তি আমেরিকা আবিষ্কার করেন, এটা হবে। তাহলে আমরা কলম্বাসকে সাবজেক্ট পজিশনে বসালাম, সাবজেক্ট পজিশনে, সাবজেক্ট পজিশনে বসানোর পরে কি হবে, এখানে দেখতে হবে যে এখানে আর কোনো ভার্ব আছে কিনা, মডাল ভার্ব, অক্সিলারি ভার্ব বা মেন ভার্ব আছে কিনা। হ্যাঁ মেন ভার্ব আছে, এখানে ডিসকভার্ড। কি দেখে চিনবো, ভার্ব চেনার উপায় আছে, সেটা আমরা কিন্তু ওই পার্টস অফ স্পিচের ক্লাসে বলেছিলাম, যে ভার্বের সাথে কোনো এখানে দেখো ইডি আছে, হ্যাঁ ওয়ার্ডের সাথে ইডি থাকলে বুঝে নেব যে এটা হচ্ছে ভার্ব। তাহলে কলম্বাস ডিসকভার্ড, ডিসকভার্ডের পরে স্বাভাবিকভাবে কি হবে, যে আমেরিকা মানে একটা অংশ আছে, তাহলে এটা বসে যাবে, তাই না? তাহলে কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, খুবই একটা গুরুত্বপূর্ণ, এবং এটা তোমাদের পরীক্ষা বিভিন্ন সময় আসার জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই সেম সেন্টেন্সটাই এটা দ্বারা আবার বিসিএস এর কোশ্চেন হয়েছে, সেম এটা দিয়েই বিসিএস এর কোশ্চেন হয়েছে। বুঝতে পেরেছো কেমন বিসিএস এর কোশ্চেনটা কি ছিল, যে এখানে কি হবে, কলম্বাস ডিসকভার্ড আমেরিকা হবে না কলম্বাস কেটা ইনভেন্টেড হবে, ইনভেন্টেড কোনটা হবে, ডিসকভার্ড হবে না ইনভেন্টেড হবে? ডিসকভার্ড আর ইনভেন্টেড মধ্যে পার্থক্য আছে। ডিসকভার্ড শব্দটা হচ্ছে সেই শব্দ যেটা কখনোই কেউ কোনোদিন করে নাই, একদম নতুন ভাবে কেউ কোনো কিছু আবিষ্কার করার অর্থে ডিসকভার্ড হয়। আর ইনভেন্ট শব্দের অর্থটা কখন হয়, যখন বিভিন্ন জিনিস আবিষ্কার হয়েছে কিন্তু তার মধ্যে থেকে তুমি একটা যন্ত্রপাতি আবিষ্কার করলে। কেমন যন্ত্রপাতি, ধরো রেডিও আবিষ্কার, রেডিও আবিষ্কার, এটা ডিসকভার্ড হবে না, এটা হবে ইনভেন্ট। কারণ রেডিও, টেলিভিশন, মোবাইল এগুলা বিভিন্ন যন্ত্র আবিষ্কার করার পরে আস্তে 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 আসছে, ঠিক আছে? এটা হচ্ছে ইনভেন্ট, আবিষ্কার করা। কিন্তু আমেরিকা এটা একটা টোটালি অন্যরকম জিনিস, অন্য কিছু, একদম নতুন আলাদা জিনিস, এবং এটার সাথে কোনো লেস ঘেস নাই, এর জন্য এটা কি হয়েছে, এটা তখন ডিসকভার্ড হবে। তো ইনভেন্টেড ওটা বিষয় না বুঝলেও হবে, যেহেতু আমাদের ওটা পড়ার সাথে সাথ নাই। আপাতত এই ট্রিক 1টা বুঝছো কিনা একটু জানো। জি স্যার, বুঝছি। আচ্ছা, ফেসবুকে যারা আসছো তোমরা জানাও, ফেসবুকে যারা আসছো তোমরা কমেন্ট করে জানাও আসলে কতটুকু কি বুঝলে তোমরা। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন আমরা চলে যাব আমাদের পরের ট্রিকে, ট্রিক 2, ঠিক আছে? এখানে দেখো এই রুলসটাকে একটু মানে ওইটার থেকে কেটে নিয়ে আসছি, তবে এটার থেকে বড়, ট্রিক 1 এর থেকে একটু বড় আছে। কেমন, কারণ ওখানে শুধু ভার্ব লিখছিলাম, এখানে লিখছি হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে মেন ভার্ব। এখন দেখো তো, তারপরে প্রিপোজিশন, তারপরে অবজেক্ট, দেখো তো এই জিনিস সেম জিনিস না, যে সাবজেক্ট প্লাস মডাল ভার্ব, তারপর অক্সিলারি ভার্ব, তারপরে মেন ভার্ব, হ্যাঁ সেম জিনিস,
একই জিনিস, শুধু মাঝখানে এই 2 নাম্বার ট্রিকে যেটা করছে যে আর্টিকেল, অ্যাডভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, নাউন, হ্যাঁ, এই কয়টা জিনিস বাদ দিছে, এখান থেকে এই কয়টা জিনিস বাদ দিছে। আর এখান থেকে প্রিপোজিশনটা নিচ্ছে, প্রিপোজিশন নেওয়ার পরে আবার এই এখান থেকে আবার এই যে এই অংশটা বাদ দিছে, আর্টিকেল এবং অ্যাডজেক্টিভ অংশটা বাদ দিছে। ঠিক আছে, তার মানে সাবজেক্ট প্লাস মডাল ভার্ব অথবা মেন ভার্ব, অক্সিলারি ভার্ব বসবে, তারপরে প্রিপোজিশন, তারপরে অবজেক্ট বসবে। মূলত এটা হচ্ছে ভয়েসের নিয়ম। কিসের নিয়ম? ভয়েসের নিয়ম। ভয়েস আমরা করেছি, আমরা গতকালকে থার্ড ব্যাচে পড়াচ্ছিলাম ভয়েস, সেখানে অনেক সময় দিচ্ছি ভয়েসে, এবং ওদের যে জটিলতা ছিল ভয়েস নিয়ে পুরোটা ক্লিয়ার করছি লম্বা সময় ধরে, একদম 7-8টা এক্সাম্পল দিচ্ছি লিখে লিখে। হ্যাঁ, তো ভয়েস হচ্ছে আমাদের স্যার বনদল বইয়ের টু আর হচ্ছে আপনার ওখানকার ট্রিক টু তো এক মেলে না বইয়ে। একটু আমি একটু কারেকশন, মানে কারেকশন মানে না, সেম জিনিসই জাস্ট একটু অ্যাড করেছি, সেম জিনিস অ্যাড করেছি একটু জাস্ট। হ্যাঁ, এই জায়গাটা কথা বলছো তো? আচ্ছা, বইয়ে হচ্ছে অক্সিলারি ভার্ব আর হচ্ছে মেইন ভার্বটা হচ্ছে নাই। শুধু ভার্ব দেওয়া আছে, তাই তো? একই জিনিস, জি জি জি। একই জিনিস ওখানে, এই যে এইটাকে জাস্ট এইটাকে আমি শুধু এই তিনটাকে আমি শুধুমাত্র ভার্ব দিয়ে বুঝিয়েছি, এই তিনটা ভার্বকে শুধুমাত্র ভার্ব দিয়ে বুঝিয়েছি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এখন আসো আমরা যে টিক টু যেটা সেটা একটু দেখি। এখানে দেখো প্রিপোজিশন, তারপরে অবজেক্ট আছে, এখন এটা দেখবো আমরা। দেখো লাইস, হ্যাঁ, লাইস মানে হচ্ছে বিদ্যমান থাকা, আর এখানে আছে ইন প্রিপোজিশন, কন্টেনমেন্ট। এখন বলো তো কোনো যে এমইএনটি, হ্যাঁ, এমইএনটি থাকলে কি হয়? ওয়ার্ডের সাথে যদি এমইএনটি থাকে তাহলে সেটা কি হয়? ওয়ার্ডের সাথে এমইএনটি থাকলে নাউন হয়, ইয়েস। আর ওয়ার্ডের সাথে যদি আবার এনি ডাবল এস থাকে তাহলে সেটা কি হয়? নাউন হয়। এখন যারা এই যে পার্টস অফ স্পিচ পড়ে নাই তাদের কাছে মনে হবে যে স্যার এগুলো আবার কই থেকে আসলো, এগুলা কি স্যার পড়াইছে না স্যার এমনি জিজ্ঞেস করছে? আমি যেটা পড়াইনি সেটা জিজ্ঞেস করি না, ঠিক আছে, যেটা পড়াই সেটাই জিজ্ঞেস করি। এগুলো আমরা পড়েছি, আমরা পার্টস অফ স্পিচে তোমাদের পড়া দেওয়া ছিল, তোমাদের বইয়ে সুন্দর করে সাজানো আছে যে কি থাকলে কি হবে। এই যে মেন থাকলে যে নাউন হয়, নেস থাকলে যে ইয়া হয়, আবার নাউন হয়, এগুলো আমরা কিন্তু ওই পার্টস অফ স্পিচ অংশেই আমরা পেয়েছি। এখন তাহলে এখানে দেখো যে 2টা নাউন আছে, একটা হচ্ছে কন্টেনমেন্ট, একটা হচ্ছে হ্যাপিনেস। এখন দেখতে হবে যে কার সাবজেক্ট হওয়ার গ্রহণযোগ্যতা আছে, যে সাবজেক্ট হওয়ার গ্রহণযোগ্যতা রাখে বেশি সেই সাবজেক্ট পজিশনে আসবে 2টা নাউনের মধ্যে। তাহলে দেখতেছি যে হ্যাপিনেস মানে হচ্ছে সুখ। দেখো বুঝো, হ্যাপিনেস মানে কি? সুখ। আর কন্টেন্টমেন্ট মানে কি বলো? কন্টেনমেন্ট মানে কি? তৃপ্তি। তৃপ্তি। ঠিক আছে, কন্টেনমেন্ট মানে হচ্ছে তৃপ্তি। তাহলে দেখো হ্যাপিনেস লাইস ইন কন্টেনমেন্ট, এটা একটা প্রবাদ বাক্য, বিভিন্ন জায়গায় প্রচলিত, এই জন্য এটা মুখস্থ রাখাই ভালো, প্রবাদ বাক্য। ঠিক আছে, তাহলে হ্যাপিনেস এটাকে আমরা সাবজেক্ট পজিশনে বসালাম, এটা তখন সাবজেক্ট হয়ে গেল, হ্যাপিনেস শব্দটা সাবজেক্ট। এরপরে দেখো এ বাক্যে তো একটা ভার্ব লাগবে, কারণ আমরা জানি যে ভার্ব ছাড়া আসলে বাক্য হয় না, সেন্টেন্স হয় না। তাহলে এই বাক্যে ভার্ব একটা হয় শুধু, সেটা কি? এই যে লাইস। তো লাইস যে ভার্ব তুমি কিভাবে বুঝবা? এই যে LIE, লাই মানে হচ্ছে নিহত, মানে নিহিত থাকা, নিহত না তো নিহিত, মানে বিদ্যমান থাকা। আর এর সাথে দেখো এস যুক্ত করছে, হ্যাঁ, এস যুক্ত করছে। ভার্বের সাথে এস যুক্ত হলে ভার্ব সিঙ্গুলার না প্লুরাল? বলো। সিঙ্গুলার। সিঙ্গুলার। ভার্বের সাথে এস যুক্ত হলে ভার্ব কি হবে? সিঙ্গুলার। গুড। তাহলে এখানে দেখো, এখানে কি করলাম আমরা? হ্যাপিনেস, আর এখানে কোনো মডাল ভার্ব নাই, অক্সিলারি ভার্ব নাই, তার মানে একটাই মেন ভার্ব আছে, সেটা হচ্ছে লাইস। তাহলে হ্যাপিনেস লাইস। এরপরে দেখো এ বাক্যে আরেকটা আছে, সেটা হচ্ছে কন্টেনমেন্ট, এটা হচ্ছে অবজেক্ট, আর আরেকটা হচ্ছে ইন। তাহলে অবজেক্ট আর প্রিপোজিশনের মধ্যে কোনটা কার আগে বসে? অবজেক্ট আর প্রিপোজিশনের মধ্যে কোনটা কার আগে বসে? সবসময় প্রিপোজিশন। প্রিপোজিশন নাউনের, শোনো, প্রি মানে কি জানো? প্রি মানে হচ্ছে পূর্বে। কার পূর্বে? নাউনের পূর্বে। তার মানে প্রিপোজিশন সবসময় নাউনের পূর্বেই বসে। প্রিপোজিশন কি হয়? সবসময় নাউনের পূর্বে বসে। নামটাই হচ্ছে প্রি, মানে ও পূর্বে পজিশন নিবে। প্রি মানে পূর্বে, আর পজিশন মানে অবস্থান, পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান? নাউনের পূর্বে অবস্থান। তাহলে হ্যাপিনেস লাইস ইন কন্টেনমেন্ট, তৃপ্তির মধ্যে সুখ নিহিত। এরপরে আসো দেখো আরেকটা দেখি আমরা, কারণ সবগুলো তো করা আসলে সম্ভব না। আমরা দেখি যে শেষের দিকের, একটা প্রশ্ন আছে। বলো। আপনি বলেছিলেন আপনার কোনো একটা ক্লাসে যে হচ্ছে কোনো কবিতার লাইন হুম। কবি বা লেখক যেটা লিখে যায় হুম। সেটা ওভাবেই থাকে। তো হ্যাঁ। আমাদের প্রিপোজিশন, আমাদের হচ্ছে এই যে রিয়ারেঞ্জে কি এরকম কোনো দিতে পারে? মানে যেহেতু প্রবাদ বাক্য দিয়েছে দেখলাম, হ্যাঁ, দিতেই পারে, তো সেরকম। দিতেই পারে। তাহলে স্যার ওগুলো কিভাবে বুঝবো? মানে ওগুলো তো আর নিয়ম মানবে না, তাই
না, ওগুলা নিয়ম মানবে না। এখানে দেখো, যেহেতু আমাদের পরীক্ষার কোশ্চেনে 60টা থাকে, ঠিক আছে, তো 60টার মধ্যে আমরা 5টা কমন পেয়ে যাব। আমাদের বইটা ফলো করলে আমরা 5টা পেয়ে যাব। এখন দেখো এই যে এখানে আমি দিছি না যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, কথাটার অর্থটা কি? কথাটার অর্থটা কি যে এটা যদি আমরা প্রবাদ বাক্য হিসেবে ধরি তাহলে কি হবে বলো তো? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা অর্থ কি? অধ্যবসায় মানুষকে হচ্ছে নিখুঁত করে গড়ে তোলে। নিখুঁত করে গড়ে তোলে, এটার হচ্ছে হচ্ছে গাইতে গাইতে গায়েন। হ্যাঁ, হ্যাঁ, গাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে হচ্ছে মেবি বায়েন বা এরকম কিছু। ওইরকমই কিছু। তো যাই হোক, তুমি যেটা অর্থ বললা সেটা হচ্ছে এর বিশ্লেষণ। তো এইটা কেন দিলাম? দেখো এখানে কোনো আমি রুলস অ্যাপ্লাই করি নাই। তার মানে কি, এইগুলো আমাকে নিজের মতো করে পড়ে নিজের মধ্যে নিতে হবে, নিজের মধ্যে নিতে হবে, বুঝতে পেরেছো? এই জন্য এগুলোকে আমি আলাদাভাবে সাজিয়েছি। এই 44টার মধ্যে 30টা মতো থাকবে আনকমন, বাকি যেগুলো আছে সেগুলো আমাদের কিছু কিছু রুলসের মধ্যে পড়ে যাবে। তো এগুলো তোমাদেরকে পড়তে হবে, এই 44টা পড়বা। আর ওখান থেকে যে আমরা একটা রুলসের মধ্যে সবগুলো সাজিয়েছি সেটা, এই যে এখানে যেটা দিচ্ছি একটা রুলস থেকে সবগুলা, এইটা একটা, রাইট ফর্ম ভার্বস, ডাব্লিউএস কোশ্চেন আর সেন্টেন্স কারেকশন, এই তিনটা আইটেম ওগুলা পড়লেই এই কয়টার মধ্যে থেকে 5টা কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। তবে 60টা পাবা না রিয়ারেঞ্জে, কথা বুঝতে পেরেছো? রিয়ারেঞ্জে 60টা কমন পাবে না। রিয়ারেঞ্জে আমি কিন্তু একদম খোলামেলা কথা বলি, ওপেন কথা বলি। রিয়ারেঞ্জে তুমি 60টা পাবা না, তবে তুমি রাইট ফর্ম ভার্বসের কথা বলো, তুমি ডাব্লিউএস কোশ্চেনের কথা বলো, তুমি সেন্টেন্স কারেকশনের কথা বলো, 60টাতে 60টাই কমন দেওয়া যাবে ইনশাল্লাহ। বুনদল বই থেকে বা আমার ক্লাস থেকে 60টাতে 60টা কমন থাকবে, কিন্তু রিয়ারেঞ্জ থেকে 60টা কমন দেওয়া যাবে না, এবং কেউই এটা দিতে পারবে না। কারণ প্রত্যেক বছর নতুন নতুন সেন্টেন্স দেয় এবং সেই সেন্টেন্সগুলো আবার রুলসের বাইরে থেকেও হয়, বুঝতেছো? এই জন্য এটা থেকে আসলে পরিপূর্ণভাবে যে 60টাই কমন দেওয়া যাবে আসলে না, 5টা দেওয়া যাবে তোমাদেরকে। ওই রাইট ফর্ম ভার্ব, সেন্টেন্স কারেকশন এবং ডাব্লিউএস কোশ্চেন ভালো করে করতে হবে, এবং সেই সাথে রিয়ারেঞ্জের যে রুলসগুলো আছে সেটা, এবং যে এক্সারসাইজে যেটা দিছি 44টা, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, ওই অংশটা পড়লে ইনশাল্লাহ কাভার হয়ে যাবে। এখন এখানে দেখো আমরা নিচেরটা দেখি যে 2001, ওইটা এখান থেকে দেখো আর একটা সলভ করব, সেটা হচ্ছে লাস্ট কোশ্চেন যেটা, সেটা হচ্ছে 21 সালের কোশ্চেন। আমরা আপডেট প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব বেশি, ঠিক আছে? এখানে দেখো 21 সালে একটা কোশ্চেন আসছে যে ফ্লাওয়ার মনুমেন্ট কভার্ড আর উইথ, এইটা এটা আসলে আমাদের ভয়েসের রুলস। এটা আসলে আমাদের ভয়েসের রুলস। কেমন ভয়েসের রুলস বলি, এটা হচ্ছে আমাদের ভয়েসের রুলস। ভয়েসের কি হয়, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস তোমাদেরকে আমি একটু মেবি 55 পেজের দিকে আছে আমার এখানকার। এই যে এখানে দেখো ভয়েসের এখানে দিচ্ছি যে মনুমেন্টস, ফ্লাওয়ার মনুমেন্টস কভার্ড আর উইথ। এখন ভয়েস হচ্ছে কত প্রকার? ভয়েস হচ্ছে টোটাল 2 প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস কি জিনিস আর অ্যাক্টিভ ভয়েস কি জিনিস? অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয়, আর প্যাসিভ মানে হচ্ছে নিষ্ক্রিয়। কে সক্রিয় কে নিষ্ক্রিয়? সাবজেক্ট যদি নিজে কাজ করে তাহলে সেটা হবে অ্যাক্টিভ ভয়েস। সাবজেক্টের কাজ যদি অন্য কেউ করে দেয়, সাবজেক্ট যদি নিষ্ক্রিয় অবস্থা থাকে, সেক্ষেত্রে সেটা হবে প্যাসিভ ভয়েস। হ্যাঁ, প্যাসিভ ভয়েস। এখানে দেখো যে মনুমেন্টস আর প্যাসিভ ভয়েস চেনার আরেকটা উপায় হচ্ছে যে প্যাসিভ ভয়েসে কিছু শর্ত পূরণ করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। এখানে সংক্ষেপে বলছি, এটা বড় আলোচনা গতকালকে করেছিলাম, মোটামুটি অনেক সময় লাগে। তোমরা এই রুলসটা যারা পড়েছো তাদের জন্য খুব সহজ হবে মনোদল বই থেকে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, আর তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে কি হবে? সাবজেক্ট হবে। আর প্যাসিভ ভয়েসে একটি করে সাহায্যকারী ভার্ব বাড়বে, মানে সাহায্যকারী ভার্ব একটা থাকবে। প্যাসিভ ভয়েসে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, অর্থাৎ ভার্ব একটা থাকবে এবং সেটা পাস্ট পার্টিসিপল ফর্মে। প্যাসিভ ভয়েসে একটা প্রিপোজিশন থাকবে, হ্যাঁ প্রিপোজিশন আছে। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টের অবজেক্ট হবে। তাহলে এখানে দেখো আমরা যে এই সেন্টেন্সটা দেখলাম যে ফ্লাওয়ার্স মনুমেন্টস কভার্ড আর উইথ, এখন এটা হচ্ছে মনুমেন্টস আর কভার্ড উইথ ফ্লাওয়ার্স। মনুমেন্টস মানে হচ্ছে স্মৃতিসৌধ, স্মৃতিসৌধটা ফুল দিয়ে কি হয়? কভার্ড মানে সাজানো হয় বা ঢাকা থাকে, ঠিক আছে? এখন বলো তো, এই যে ফুল দিয়ে যে ঢাকা থাকে, এখানে ফুল কি নিজে নিজে সেটা ঢাকতে পারে, না কেউ সেটাকে সাজালে তারপরে না সাজতে পারে? এখানে ফুল সাবজেক্ট পজিশনে থাকলেও ফুল কি নিজে নিজে করতে পারে? জি না স্যার, সাজাতে
সাজাতে হয়। তোমরা বাংলা ব্যাকরণ পড়ার সময় প্রযোজক আর প্রযোজ্যকর্তার এই দুইটা বিষয় পড়েছো, যে মা শিশুকে চাঁদ দেখায় বা মা শিশুকে খাবার খাওয়ায় বা মা শিশুকে দুধ খাওয়ায়। এখানে খেয়াল করে দেখো, মা খাওয়ায় বা মা দেখায় বলে শিশুটা আসলে দেখে। এখানে শিশুটা কর্তা না, কর্তা হচ্ছে মা, কিন্তু খাচ্ছে কিন্তু শিশু, কিন্তু কর্তা হচ্ছে মা, কারণ মা সেটা করে দিচ্ছে। এখানে ফুল দিয়ে স্মৃতিসৌধটা ঢাকা হয়েছে, কিন্তু আসলে ফুল এই নিজে এই কাজটা করতেছে না, তার মানে এটা প্যাসিভ ভয়েসে হবে। তার মানে এখানে যে ফ্লাওয়ার্স এই যে সাবজেক্টটা, এটা অবজেক্ট পজিশনে থাকবে, কারণ আমরা জানি যে প্যাসিভ ভয়েসের যে সাবজেক্ট, সরি অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে কি হবে, অবজেক্ট হবে। তার মানে এখানকার ফ্লাওয়ার্সটা কাজ করতেছে না, ফ্লাওয়ার্স এখানে কর্তা হিসেবে নাম প্রকাশ করলো, আসলে কাজ করতেছে না, যার জন্য একে আমরা কি করব, অবজেক্ট পজিশনে নিয়ে গেলাম। আর অবজেক্টের আগে কি বসবে, যে এটা সিরিয়ালি মনে রাখতে বলছিলাম তোমাদের এই পাঁচটা। দেখো, এই যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট করলাম, নিচ থেকে যাব আমরা এখন, তারপরে এর আগে কি হবে, অ্যাক্টিভ ভয়েসে একটা প্রিপোজিশন থাকবে। দেখো তো এখানে একটা প্রিপোজিশন আমাদেরকে নিতে হবে। এখানে আমরা কি করলাম, একটা প্রিপোজিশন পেলাম, তাহলে উইথ ফ্লাওয়ার। আর আরেকটা হচ্ছে যে অবজেক্ট যে সাবজেক্ট হয়ে গেল, মনুমেন্টস মানে স্মৃতিসৌধ, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসে কি হয়ে যাবে, সাবজেক্ট হবে, তাহলে প্যাসিভ ভয়েসে কি হবে, সাবজেক্ট হবে। এখানে দেখো এই যে মনুমেন্ট স্মৃতিসৌধটা, এটা মূলত আসলে অবজেক্ট, ফ্লাওয়ার্সটা সাবজেক্ট, কিন্তু এমন একটা সাবজেক্ট যার কোনো পাওয়ারই নাই, বুঝতেছো, যার কোনো পাওয়ারই নাই, ওই জন্য ওর জায়গা চেঞ্জ করে দিয়ে বলে না যে ক্ষমতাশীল ব্যক্তি যদি ক্ষমতা ব্যবহার না করতে পারে তাহলে অন্য কেউ তার উপরে ক্ষমতা খাটাবে। এর জন্য বিষয়টা হচ্ছে এরকম যে ফ্লাওয়ারের ক্ষমতা নাই, কিন্তু সে চেয়ার দখল করেছিল। তো মনুমেন্ট বলছে যে আমি স্মৃতিসৌধ, আমি যেরকম অবজেক্ট, তুমিও তো অবজেক্ট, তুমিও কাজ করো না আমিও করি না, তার থেকে তুমি কাজ করো না, তুমি জায়গা ছেড়ে দাও, আমি তোমার জায়গায় বসবো। এই জন্য স্মৃতিসৌধটা ফ্লাওয়ারের জায়গায় চলে আসলো, অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল। তারপরে কি বলছে যে একটা করে অক্সিলারি ভার্ব বাড়বে, তাহলে সাবজেক্টের পরে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব আসবে, তাই না? একটা অক্সিলারি ভার্ব নিলাম আমরা। আর এখানে এই যে এই রুলসে এখানে আরেকটা কথা লেখা আছে যে মেন ভার্বের কি হবে, প্যাসিভ ভয়েসে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। তাহলে এখানে V3 হবে, আমরা এখানে যে কভারটা ছিল সেই কভারটা আমরা এখানে বসাই দিলাম। তাহলে মনুমেন্টস আর কভারড উইথ ফ্লাওয়ার্স, মনুমেন্টসটা স্মৃতিসৌধটা ফুল দিয়ে আচ্ছাদিত ছিল। ক্লিয়ার হইছো? জি স্যার। কত পেজে আছে ওটা? আচ্ছা পেয়ে গেছি। 127। আচ্ছা, তাহলে আমরা এটা দ্বারা আমাদের ট্রিক 3 শেষ করলাম। না, ট্রিক 3 না, এটা ট্রিক 2। আচ্ছা, এরপরে আমরা ট্রিক 3 তে আসব। ট্রিক 3 তে সেম জিনিস, আসলে মেন রুলস কিন্তু উপরেরটাই, ওই যে একটা দ্বারা সবগুলা, ওইটাই হচ্ছে আমাদের মেনে কি ছিল বলো, সাবজেক্ট ছিল, সাবজেক্টের পরে তিনটা ভার্ব ছিল, প্রথমে মডাল, তারপর অক্সিলারি, তারপর মেন ভার্ব। এখানে ভার্ব দ্বারা আমি ওই তিনটাকে বুঝিয়েছি। তারপরে দেখো আর্টিকেল আছে, আর্টিকেল তো এখানে তো ছিল, তোমরা দেখেছো যে এখানে কি ছিল, এই ভার্বগুলোর পরে কি ছিল, যে আর্টিকেল ছিল না, সেই আর্টিকেলটাই কিন্তু এখানে দিয়েছি। ঠিক আছে, আর্টিকেল দিয়েছি। তারপরে এখানে হয়তো অ্যাডভার্ব অ্যাডভার্ব নাই, এই জন্য অ্যাডভার্ব দিই নাই, অ্যাডজেক্টিভ দিয়েছি সরাসরি, তারপরে নাউন, তারপর অবজেক্ট। ওইটাকেই জাস্ট শুধু একটু সংক্ষিপ্ত করেছি, এই আর কি। সেম জিনিসটা ওইটাই, যে ওইটা একটা মনে রাখবে, তার এগুলো আর কোনো কিছু মনে রাখার দরকার নাই, কোনো কিছু দরকার নাই, ওই একটা মনে রাখলেই। কথা বুঝতে পেরেছো? একটা দ্বারা সব হয়ে যাবে। তাহলে এখানে দেখো হলিডে। আচ্ছা, আমরা লাস্টের কোশ্চেন সলভ করব, দেখি যে আপডেট কোশ্চেন শুধুমাত্র এই 21 সালে এটা। তাহলে দেখো হলিডে একটা নাউন, এখানে অবজেক্ট পজিশনে বসবে, এই জন্য হলিডে অবজেক্ট লিখছি, কিন্তু আসলে হলিডে মানে ছুটির দিন, এটা কিন্তু একটা নাউন। তারপরে দা হচ্ছে একটা আর্টিকেল, ইজ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, গভর্নমেন্টটাও নাউন, এ একটা আর্টিকেল, আর ডেটা একটা নাউন। এখন এটাকে সাজাইতে হবে, ঠিক আছে? এখন এটা যখন আমরা সাজাবো, তাহলে এই যে ডে আছে, এই ডে এর সাথে আমরা কি নিতে পারছি, একটা দা ডে। হ্যাঁ, দা ডে ইজ এ গভর্নমেন্ট হলিডে। এই সেন্টেন্সটা আমরা বিভিন্ন জায়গায় পেয়েছি। কিরকম, তোমরা ওই যে পড়ে আসছো ক্লাস 10-এ থাকতে, 21শে ফেব্রুয়ারি প্যাসেজ পড়ে আসছো, 26শে মার্চ, তারপর হচ্ছে ঈদ উল ফিতর, হ্যাঁ এরকম প্যাসেজ পড়ে আসছো। তো মে ডে ইজ এ ওয়ার্কার্স ডে, এইরকম দিবসের প্যাসেজগুলো পড়ে আসতো। তো সেখানে কিন্তু একটা কথা লেখা থাকে যে দ্য ডে ইজ এ গভর্নমেন্ট হলিডে, হ্যাঁ এই কথাটা লেখা থাকে। তো ওইখান থেকে মনে রাখবা দ্য ডে ইজ এ গভর্নমেন্ট হলিডে। এক্ষেত্রে দ্য ডে, এই পুরোটা একটা নাউন, হ্যাঁ পুরোটা একটা সাবজেক্ট, পুরোটা একটা কি সাবজেক্ট। এরপরে স্বাভাবিকভাবে কি আসবে, ভার্ব আসবে। এখন এই বাক্যের ভার্ব শুধুমাত্র একটাই, অক্সিলারি ভার্ব। তাহলে এখানে আমরা ইজ পেয়ে গেলাম। ইজের পরে দেখো অক্সিলারি ভার্বের পরে কি হবে, একটা আর্টিকেল থাকবে। তাহলে স্বাভাবিকভাবে কি নিব আমরা, একটা আর্টিকেল এ নিলাম, এখানে এ আছে, এ নিলাম। গভর্নমেন্ট হলিডে, গভর্নমেন্ট একটা নাউন, আর হলিডেটাও একটা নাউন, পাশাপাশি যেহেতু এখন এখানে বলতে পারো স্যার হলিডে যদি আমি সামনে নিই, এই নাউনটাকে যদি সামনে নিই, বাক্য মিলবে না।
ঠিক আছে, কেমন মিলবে না? তাহলে দেখো, দা হলিডে ইজ এ গভর্নমেন্ট ডে, মানে ছুটির দিনটা সরকারি দিন, এটা হলো না। ওই দিনটা সরকারি ছুটির দিন, এইভাবে সাজাইতে হবে। তুমি যদি হলিডেটা সামনে নাও তাহলে অর্থটা উল্টা হয়ে যায়, কেমন একটা হয়ে যায়। এই জন্য হলিডেটা নাউন হওয়ার পরও নিতে পারবো না, নাউন হওয়ার পরও যে সাবজেক্ট পজিশনে বসবে না, এটাই তার উদাহরণ। 21 নাম্বার বুঝতে পেরেছো? 21 সালের কোশ্চেনটা, সি নাম্বার। এটা তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি শিখবে। জি স্যার বুঝছি। এটা প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করবে, যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি আরো ক্লিয়ার হবে। তারপরে দেখো 21-এর পরে এখানে 5 সালে দেখছি 2টা কোশ্চেন, আর 6 সালে একটা। খুব সহজ, এটা খুব সহজ আমাদের, ঠিক আছে টোটাল। আচ্ছা 4টা। আচ্ছা ওখান থেকে আরেকটা দেখাই দিই, দেখো এখান থেকে তোমরা বলো কোনটা করে দিব। টাউন নাইস এটা একটা, না উইন্টার ইজ এ কোয়াইট, না হচ্ছে এখান থেকে গ্যাদারিং মেলা ইজ এ অ্যানুয়াল বৈশাখ ইজ, কোনটা হবে তিনটার মধ্যে বলো। তোমরা যারা ফেসবুকে ক্লাস দেখতেছো তোমরা আমাদের ক্লাসটা একটু শেয়ার করে দিও ফ্রেন্ডদের সাথে, আর যারা মিটে ক্লাস করতেছো তোমরা ক্লাস শেষে এই লিঙ্কটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। বুঝতেছো? এখন দেখো আমরা এখান থেকে একটা সলভ করি, তোমাদের বড় লাগতে পারে হচ্ছে সি নাম্বারটা, এটাই সলভ করি। দেখো চিন্তা করেন। দেখো এখানে যে গ্যাদারিং, গ্যাদারিং শব্দটা হচ্ছে একটা নাউন, গ্যাদারিং শব্দটা নাউন। আর এখানে আছে মেলা, এই মেলাটাও নাউন। হ্যাঁ, একটা মেলা, মেলা তো বোঝোই, বাংলাটাকে ইংলিশ করা আছে, সরি বাংলাটা আমরা মেলায় বলি, ইংলিশ এখানে মেলায় লিখছে। ইজটা আর্টিকেল, সরি এটা আর্টিকেল, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, অ্যানুয়াল মানে বার্ষিক এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে বৈশাখ, এটাও নাউন, ইনটা হচ্ছে প্রিপজিশন। এখন এটাকে সাজাবা কিভাবে? এটাকে সাজাতে গেলে তোমাকে একটু না একটু তো একটু সেন্স তো থাকা লাগবে। এ বৈশাখী মেলা, হ্যাঁ, এই যে ইজ অ্যান অ্যানুয়াল গ্যাদারিং। তো তুমি এগুলো তখনই ভালো পারবা যখন তুমি প্র্যাকটিসটা আসলে বেশি বেশি করবে, তখন এই শব্দগুলো তোমার মাথার মধ্যে আসবে যে কোনটার সাথে কি নিব। হ্যাঁ, যে তাহলে এ বৈশাখী, দেখো এখানে বৈশাখী লেখছে, বৈশাখী, তাহলে বৈশাখীর সাথে কি হয়? বৈশাখী মেলা হয়, তাই না? এই যে বৈশাখী একটা শব্দ, এই বৈশাখী এর সাথে কি হয়? মেলা হয়। তাহলে বৈশাখীর সাথে আমরা মেলা নিলাম, বৈশাখী মেলা। আমরা ধরো কোনো কারণে আমরা এটা ছাড়া ফেললাম প্রথমে, কারণ এ তোমাদের কাছে মনে হতে পারে যে আর্টিকেল এ প্রথমে হবে না, আচ্ছা বাদ দিলাম, এটাকে আমরা বাদ দিয়েই করছি। তাহলে দেখো কি হয়, তাহলে বৈশাখী মেলা, এটা তো বুঝছো যে এটার সাথে এটা হবে, বৈশাখীর সাথে মেলা হবে, অ্যানুয়ালের সাথে তো হবে না বা গ্যাদারিং এর সাথে হবে না। তাহলে বৈশাখী মেলা, এটা একটা সাবজেক্ট চলে গেল, নাউন নাউন একসাথে। এরপরে দেখো এরপরে কি হবে? এরপরে ভার্ব আসবে স্বাভাবিকভাবেই। এ বাক্যের ভার্ব খুঁজতে হবে, এ বাক্যের ভার্ব শুধুমাত্র আছে একটা, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব ইজ। তাহলে বৈশাখী মেলা ইজ। এখন আমরা ওই যে রুলস পড়লাম যে তিনটা ভার্বের পরে কি আসবে? আর্টিকেল আসবে, তাই না? তিনটা ভার্বের পরে কি হবে? আর্টিকেল আসবে। তো আর্টিকেল এখানে কি আছে দেখো, এখানে আছে এ আছে, কিন্তু আসলে এ হবে না, এটা এন হবে। এটা আচ্ছা এন কোয়ার, আরেকটা তো আর্টিকেল আছে এখানে, এখানে একটা আর্টিকেল ছাড়া পড়ছে, এখানে একটা এন হবে। আচ্ছা, তাহলে এখানে দেখো এন, এন কেন নিব আমরা? কারণ অ্যানুয়াল আছে, এই যে অ্যানুয়ালের এন, এই শব্দটা আমাদেরকে নিতে হবে। অ্যানুয়াল যেহেতু আছে, এখানে ভাওয়েল আছে, যার জন্য আমরা আর্টিকেল এনটা ভাওয়েলের আগে দিলাম। অ্যানুয়াল গ্যাদারিং, বুঝতেছো তো? মানে বৈশাখী মেলা একটা বার্ষিক সমাবেশ, হ্যাঁ বার্ষিক একটা সমাবেশ, বার্ষিক একটা অনুষ্ঠান। এর জন্য এ বৈশাখী মেলা, এই যে এটা ছাড়া পড়লো কিন্তু। তাহলে আমরা দেখো অ্যানুয়ালের আগে এন দিলাম, তার মানে একটা এ বাকি থাকছে, তার মানে এটাকে আমরা কি করব? বৈশাখী মেলার আগে দিয়ে দিব। অনেক সময় তোমাদেরকে একটা আমি একটু সুন্দর একটা উপায় বলে দিই, যে রিয়ারেঞ্জের ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, তোমরা রাফ করবে আগে। রিয়ারেঞ্জের ক্ষেত্রে একটা রাফ নিবে। রাফ কি জিনিস? একটা পেজে তুমি আগে উত্তরগুলোকে সাজায় নিবা, হ্যাঁ, একটা পেন্সিল অথবা কলম দিয়ে উত্তরগুলোকে সাজায় নিবা। এতে করে দেখা যাচ্ছে কখনো আগে এটা দিচ্ছ, তারপরে ওটা দিচ্ছ, আবার কাটাকাটি করে আবার সামনে আসছো, এরকমটা হয়ে যেতে পারে। তারপরে এরকম করে 5টা সেন্টেন্স যখন তোমার কাটাকাটি করে ঠিক করবা, তারপরে সেই ঠিক অ্যান্সারগুলো সুন্দর করে পেজে, পরিষ্কার পেজে লিখবা। তবে অবশ্যই যে পেজে উত্তরগুলো লিখবে ওখানে কখনো কাটাকাটি করবা না। এরপরে তুমি আগের যে রাফটা করেছো ওই রাফটা আবার একটানি কেটে দিবে, ক্রস করে একটানি কেটে দিবে, ক্রস আবার দিবে না, একটানি কেটে দিবে, ঠিক আছে? তাছাড়া আবার স্যার কিন্তু ওইটার উত্তর গ্রহণযোগ্য হবে, বুঝছো? এই জন্য রিয়ারেঞ্জ করার সময় আগে নিজে নিজে প্র্যাকটিস করে আগে সেন্টেন্সটা ঠিক করে নিবে, তারপরে সঠিক উত্তর তোমার কাছে যেটা মনে হবে যে না এই সেন্টেন্সটা ঠিক আছে, সেই সেন্টেন্সটা তখন ভালো পেজে লিখবে নাম্বার দিয়ে, আর আগের উত্তরগুলো কেটে দিবে। বুঝতে পারলা কথা? রিয়ারেঞ্জ কিভাবে উত্তর করবা?
মিটে যারা আছো চুপচাপ কেন? জি স্যার। আচ্ছা, এরপরে আমাদের আর একটা আছে, এই একটা একটা করলে আমাদের হয়ে যাবে। এখানে অনেকগুলো আছে, সবগুলো তো করতে পারবো না, রিসেন্ট যেগুলো সেগুলো করব আমরা। দেখো রুলস একটাই, ওই একটাই রুলস সব জায়গায় আমরা অ্যাপ্লাই করব। সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্ব মানে তিন ভার্ব, মডাল ভার্ব, অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে মেন ভার্ব। এরপরে দেখো, এরপরে কি হয়, আর্টিকেল হয়। আর্টিকেল এ এন দি এর মধ্যে হবে। আর্টিকেলের পরে যদি অ্যাডভার্ব থাকে অ্যাডভার্ব নিলাম, যদি না থাকে তাহলে অ্যাডজেক্টিভ নিলাম। অ্যাডজেক্টিভ না থাকলেও সমস্যা নেই, নাউন নিলাম। নাউন না থাকলে সমস্যা নেই, প্রিপোজিশন নিলাম। প্রিপোজিশন না থাকলেও সমস্যা নেই, অবজেক্ট নিলাম বা নাউন নিলাম। ঠিক আছে, এখন দেখো এখানে আমরা কি করব, এই জায়গাটায় দেখো এ ম্যান দ্য বার্থ অফ দ্য ইন্ডিপেন্ডেন্স রাইট ইজ। এখন এই বাক্যে তোমাকে সাবজেক্টগুলো খুঁজে বের করতে হবে, নাউনগুলো খুঁজে বের করতে হবে। তাহলে আমরা একটু নাউনগুলো খোঁজার চেষ্টা করি। আর্টিকেল বা এ ম্যান, এই এ ম্যান কথাটা একসাথে বসে, একসাথে বসে, তোমরা এটাকে একসাথে রাখতে পারো। ঠিক আছে, একসাথে রাখতে পারো। তারপরে দেখো এখান থেকে আমরা কি করব, এই যে দ্য বার্থ অফ ইন্ডিপেন্ডেন্স, এই ইন্ডিপেন্ডেন্সটা হচ্ছে একটা নাউন। কিভাবে বুঝবে এটা একটা নাউন? কারণ ইন্ডিপেন্ডেন্সের সাথে ইএনসি আছে, কোনো শব্দের সাথে ইএনসি থাকলে সেটা নাউন হয়। তাহলে ইন্ডিপেন্ডেন্স একটা নাউন, ম্যান একটা নাউন, তারপরে আর্টিকেল হচ্ছে দি, বার্থ হচ্ছে কি বলতো, বার্থ হচ্ছে জন্মগ্রহণ করা। বার্থ, এই বার্থ আবার রাইট একসাথে হয়, মানে জন্ম অধিকার। হ্যাঁ, বার্থ এবং রাইট এই কথাগুলো একসাথে হয়, এই কথাগুলো। তো এগুলো তুমি কিভাবে পাবে? এগুলো তো কিন্তু হুট করে আসবে না, তুমি যখন খুব বেশি বেশি প্র্যাকটিস করবে তখনই কিন্তু পরীক্ষার হলে এগুলো হুট করে মাথায় আসবে, যে বার্থ আর রাইট একসাথে হয়, বার্থ আর রাইট একসাথে হয়ে গেলো, তখনই মাথায় আসবে। তাহলে আমরা কি করব, ইন্ডিপেন্ডেন্সকে সামনে নিয়ে নিলাম সাবজেক্ট পজিশনে, কারণ এটা একটা নাউন এবং সাবজেক্ট পজিশনে হওয়ার যোগ্যতা রাখে। তাহলে ইন্ডিপেন্ডেন্স, তারপরে কি দেখো অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে অক্সিলারি ভার্ব, মডাল ভার্ব থাকলে মডাল ভার্ব আগে আসবে। কিন্তু এখানে আসে হচ্ছে শুধুমাত্র একটাই অক্সিলারি ভার্ব, সেটা হচ্ছে ইজ। তাহলে ইন্ডিপেন্ডেন্স ইজ, তারপরে যে, তারপরে কি হয়, ইজ এর পরে কি আছে, আমরা জানি যে তিন ভার্বের পরে আর্টিকেল আছে, তা আর্টিকেল এখানে দি আছে, তাহলে দিটা নিয়ে নিলাম। তাহলে ইন্ডিপেন্ডেন্স ইটস দা, এরপরে বার্থ রাইট, এই বার্থ রাইট কথাটা একসাথে হয়, বার্থ রাইট অফ এ ম্যান, একটা মানুষের জন্মগত অধিকার। এখন দেখো অফ প্রিপোজিশন, অফ প্রিপোজিশনের পরে আবার কি হবে, আর্টিকেল, তারপরে আবার নাউন হবে। তো অফের পরে দেখো এখানে যে আর্টিকেল তারপরে নাউন, এগুলো আমরা কই পেলাম? এগুলো কিন্তু আলাদা করে নিয়ে আসি না, আমরা যে প্রথম যে রুলসটা করেছি এক নাম্বার রুলস, সে এক নাম্বার দেখো আর্টিকেল তারপরে হচ্ছে এখানে নাউন। ঠিক আছে, প্রিপোজিশন আর্টিকেল নাউন, এইভাবেই এক নাম্বার রুলসের মধ্যে সবগুলো পড়ছে, এক নাম্বার রুলসের মধ্যে। আমি যদি পারতাম তাহলে এই ট্রিক্সগুলো না দিলেও হতো, কোনো দরকার ছিল না, একটার মধ্যে সবগুলো হয়ে যেত, ছোট করার জন্য দিচ্ছি আর কি। এরপরে আমরা রিসেন্ট প্রশ্ন দেখব। রিসেন্ট প্রশ্ন দেখো এখানে আছে যে 17 নাম্বার, 17 এবং 23 সালের কোশ্চেন, অর্থাৎ এই বোর্ডে আসছে। হ্যাঁ, লাস্ট বোর্ডে আসছে, লাস্ট যে পরীক্ষাটা হলো সেটাতে, মিলিয়ন ক্যান প্রবলেমস কম্পিউটার হ্যান্ডেল। এখন এই প্রশ্নটা তোমাদের কাছে একদম আননোন, এই প্রশ্নটা আমি একটু ঢেকে দিই। এটা কিন্তু বিগত বছরের প্রশ্ন ছিল না, তোমাদের ভাইয়াপুরা যারা পরীক্ষা দিয়েছে এটা কিন্তু বিগত বছরের প্রশ্ন ছিল না। তারপরও ওরা কিন্তু পারছে, ও আচ্ছা 17 সালে আসছে, হ্যাঁ 17 সালে আসছে, আর তারপরে 23 সালে আসলো। তো দেখো এই কোশ্চেনটা যদি তোমাদের কাছে আননোন মনে হয়, যে ধরো প্রথমবার তোমরা পড়তেছো, তাহলে এই কোশ্চেনটাকে সলভ করতে পারবে না। এখান থেকে তোমাকে আগে দেখতে হবে যে এখান থেকে নাউন কোনটা, এ ব্যাখ্যা নাউন কোনটা বলো তো দেখি। কম্পিউটার। এ ব্যাখ্যা নাউন হচ্ছে কম্পিউটার, এ ব্যাখ্যা নাউন হচ্ছে কম্পিউটার। তাহলে কম্পিউটারকে আমরা সাবজেক্ট পজিশনে নিলাম। তাহলে সাবজেক্ট পজিশন নেওয়ার পরে আমাকে দেখতে হবে যে তিনটা ভার্ব আছে সাবজেক্টের পরে, তিনটা ভার্ব, একটা হচ্ছে মডাল, অক্সিলারি, আর একটা হচ্ছে মেন ভার্ব। এ ব্যাখ্যে কোনটা আছে, এখানে তিনটা ভার্বের মধ্যে কোনটা আছে, মডাল নেই। এখানে তিনটা ভার্বের মধ্যে মডাল ভার্ব আছে, তার মানে এখানে আমরা যে ক্যান আছে ক্যানটা নিয়ে নেব। তাহলে কম্পিউটার ক্যান, ঠিক আছে, কম্পিউটার ক্যান, ক্যানের পরে কি হবে, মডাল ভার্বের পরে দেখতে হবে যে মডাল ভার্বের পরে অক্সিলারি ভার্ব আছে কিনা, এখানে অক্সিলারি ভার্ব নাই। তারপরে মেন ভার্ব আছে, এখানে মেন ভার্ব আছে, হ্যান্ডেল, হ্যাঁ মোকাবেলা করা, এটা হচ্ছে মেন ভার্ব। তাহলে কম্পিউটার ক্যান হ্যান্ডেল, ঠিক আছে, কম্পিউটার ক্যান হ্যান্ডেল, কি হ্যান্ডেল, মিলিয়নস প্রবলেম। হ্যাঁ, মিলিয়নস প্রবলেম। এখন দেখো অসংখ্য সমস্যার সমাধান করতে পারে। এখন এটা এই কথাটা হয় আগে না, সমস্যা অসংখ্য সমাধান হয়, তার মানে আমরা এখানে প্রবলেমস মিলিয়ন বলতে পারবো না, মিলিয়নস প্রবলেম বলতে পারবো, অনেক সমস্যা, মিলিয়নস মিলিয়নস প্রবলেম। ঠিক আছে, তাহলে দেখো এই বাক্যটা কিন্তু হয়ে গেল। এরকম করে তোমাদের কোশ্চেনগুলো পরীক্ষা আসে। একইভাবে আমরা যদি 2018 সালের কোশ্চেনটা দেখি, দেখো এ ব্যাকের ক্ষেত্রে এ ওয়াজ, তারপরে সক্রেটিস দ্য সন আর স্কুল্পটার অফ, এখানে দুইটা নাম আছে, একটা হচ্ছে স্কুল্পটার আর একটা হচ্ছে সক্রেটিস। হ্যাঁ, দুইটা নাম আছে। এখন বলছে যেখানে আবার আছে সন,
এখন সন কথাটা আছে, এখন আমাকে তো এতটুকু জানতে হবে যে কোনটা কার পুত্র, সক্রেটিসের পুত্র স্কুলোপ্টার না স্কুলোপ্টারের পুত্র সক্রেটিস। ঠিক আছে, এটা বুঝতে হবে। এখন এটা যদি না জানি তাহলে উল্টা পাল্টা হয়ে যাবে। কিন্তু এখানে সক্রেটিস হচ্ছে কার পুত্র, স্কুলোপ্টারের পুত্র। বুঝতে পেরেছো, সক্রেটিস কার পুত্র, স্কুলোপ্টারের পুত্র। যদি আমরা না জানি, না জানলে তো দুইটা নামে যে কোনো একটা বসানো যায়। যেমন সক্রেটিস, এখানে সক্রেটিস ওয়াজ দ্য সন অফ স্কুলোপ্টার, এখানে স্কুলোপ্টারকে আমি সামনে দিলাম, তাহলে স্কুলোপ্টার ওয়াজ দ্য সন অফ সক্রেটিস। এখানে একটা জিনিস মাথার মধ্যে রাখবা যে কোনটা নাউন, এটা আমি বুঝবো কিভাবে, যেটা সরাসরি নাম বোঝায় সেটা হচ্ছে নাউন। স্কাল্পটার দ্বারা বোঝাচ্ছে ভাস্করের ছেলে, মানে যিনি ভাস্কর্য মানে তৈরি করেন। ভাস্কর্য বোঝো, মূর্তি, হ্যাঁ, মূর্তি যেগুলো তৈরি করেন তাদেরকে বলা হয় ভাস্কর, তাদেরকে ভাস্কর বলে। তাহলে সক্রেটিস ছিলেন ভাস্করের ছেলে, তার মানে সক্রেটিসের বাবা ছিলেন একজন মূর্তি তৈরিকারক। ঠিক আছে, তাহলে এটা যেহেতু দুইটা নাম, একটা সক্রেটিস আর একটা হচ্ছে স্কুলোপ্টার, স্কুলোপ্টার মানে হচ্ছে ভাস্কর, তাহলে অবশ্যই সক্রেটিসটা বেশি প্রাধান্য পাবে, কারণ ওইটার নাম সরাসরি বোঝাচ্ছে। এই জন্য সক্রেটিসকে আমরা সাবজেক্ট পজিশনে বসালাম। এরপরে দেখতে হবে যে তিনটা ভার্বের মধ্যে কোনটা আছে। দেখো মডাল নাই, মডাল আগে আসার কথা ছিল কিন্তু মডাল নাই। তারপরে অক্সিলারি ভার্ব আসার কথা, তাহলে এখানে দেখতে পাবো অক্সিলারি ভার্ব আছে কিনা। হ্যাঁ, অক্সিলারি ভার্ব একটা আছে, ওয়াজ, অক্সিলারি ভার্ব আছে। তারপরে দেখো অক্সিলারি ভার্বের পরে কি হবে, তিনটা ভার্বের পরে আর্টিকেল আসে, তাহলে এখানে দেখো যে আর্টিকেল আছে কিনা, তার মানে আর্টিকেল আছে, তাহলে সক্রেটিস ওয়াজ দা। ঠিক আছে, এখন সন অফ স্কুলোপ্টার এই কথাটা একসাথে বসবে, সন অফ স্কুলোপ্টার। এটা কোনো প্রিপোজিশন টিপোজিশন হয়তো চিন্তা করার দরকার নাই, এখানে সন শব্দটা হচ্ছে নাউন। ঠিক আছে, সন শব্দটা কি, নাউন, তারপরে নাউন প্রিপোজিশন আর্টিকেল নাউন, নাউন প্রিপোজিশন আর্টিকেল নাউন। আমাদের ওই ওই রুলসটা দেখলেও হবে, অথবা আমরা যদি বড় রুলস একটা রুলসটা দেখি তাও হবে। দেখো এখানে দেখো, ঠিক আছে, নাউন, এখানে দেখো নাউন, এই যে নাউন প্রিপোজিশন আর্টিকেল নাউন, কাজ শেষ, নাউন প্রিপোজিশন আর্টিকেল নাউন। তার মানে বিষয়টা কি দাঁড়ালো, আমরা যদি একটার উপরে রুলসটা মাথার মধ্যে রাখি তাহলে আমরা এগুলো সবগুলো সমাধান করতে পারবো সবগুলা। আর আরও বেশি ভালো করার জন্য আমাদেরকে রাইট ফর্ম ভার্বস, ডাব্লিউএস কোশ্চেন, সেন্টেন্স কারেকশনটা যদি আমি পারি তাহলে আমার জন্য আরও একটা দুইটা প্রশ্ন কমন হয়ে গেল। আরও দু একটা প্রশ্ন কমন নেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট অংশটা দিচ্ছি, এখান থেকে যে কয়টা দিচ্ছি সবগুলো পড়তে হবে, যে কয়টা দিচ্ছি সবগুলো পড়তে হবে এখান থেকে, খুবই ইম্পর্ট্যান্ট। বোঝা গেছে? আজকের ক্লাসটা তোমাদের কাছে একটু বোরিং লাগতে পারে, এর জন্য বোরিং লাগতে পারে কারণ ক্লাসটা একটু জটিল, অন্যান্য ক্লাসের মতো অত সোজা না, একটু জটিল, প্রথমে জটিল মনে হতে পারে কিন্তু রুলস কিন্তু একটা। যারা বিষয়টা বুঝতে পারবে তাদের জন্য আবার সহজ, যারা নাউন চিনে, ভার্ব চিনে, আর্টিকেল চিনে, মডাল ভার্ব, অক্সিলারি ভার্ব, তারপর মেন ভার্ব চিনে, প্রিপোজিশন চিনে, তাদের জন্য সহজ। যারা এগুলো চিনে না, এখন দেখো এই যে এতগুলো জিনিসের নাম বললাম এগুলো তো চিনতে হবে নাকি, না চিনলে আমি কি করে রুলসটা পারবো। আমি যদি ধরো মডাল ভার্বে না চিনি, আমি যদি অক্সিলারি ভার্ব না চিনি, আমি যদি প্রিপোজিশন না চিনি, আর্টিকেল না চিনি, তাহলে আমি এই রুলসই বা কিভাবে বুঝবো, আর আমি সমাধানই বা কিভাবে করব। এই জন্য বললাম যে যারা পারে তাদের জন্য এটা সহজ, যারা পারেনি তাদের জন্য বোরিং লাগতে পারে। হ্যাঁ, বোরিং লাগতে পারে। তো তোমরা যারা মিটে ছিলে তোমরা অবশ্যই আমাদের এই ভিডিওটা যেখানে চলতেছে ফেসবুকে, তোমরা সেখানে যে অবশ্যই কমেন্ট করবে যে তোমাদের ক্লাসটা কেমন লেগেছে, আর অবশ্যই এই ক্লাসটা ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, যেহেতু আমরা পাবলিক গ্রুপে নিয়েছি, শেয়ার করবে অবশ্যই, কারণ এটা এই একটা রুলস কাজে লাগিয়ে অনেকে অনেক কিছু শেয়ার করতে এখানে সলভ করতে পারবে। কারণ এই রিয়ারেঞ্জের উপরে আসলে পরিপূর্ণ ক্লাস কোথাও নাই, তোমরা একটু খুঁজে দেখবে ইউটিউব, ফেসবুক অথবা যে কোনো স্যারের লেকচার, তোমরা তোমাদের ফ্রেন্ডরা যেখানে পড়ে থাকে অফলাইন বা অনলাইন যেখানেই হোক, তোমরা ওদেরকে বলবা যে তোমরা রিয়ারেঞ্জের একটু আমাকে একটু হেল্প করো তো, রিয়ারেঞ্জের উপরে তোমাদের যে শিটটা আছে বা বইটা আছে বা স্যারের যদি লেকচার থেকে থাকে আমাকে দাও। দেখবা কোথাও কোনো টিচার রিয়ারেঞ্জ নিয়ে এত ডিটেলস আলোচনা করে নাই, যেটা আমরা আলোচনা করেছি এত ডিটেলসে কেউ করে নাই। দেখা যাচ্ছে একটা দুইটা রুলস দেখা দিচ্ছে সিম্পলের উপরে, এবং প্রত্যেকটা রুলস থেকে একটা থেকে দুইটা এক্সাম্পল দিয়েছে, তুমি ওই একটা দুইটা এক্সাম্পল সলভ করছো, করার পরে দেখা যাচ্ছে বাকি কোশ্চেনের একটাও পারতেছো না। কিন্তু আমরা কিন্তু সেটা করি নাই, আমরা কিন্তু হিউজ এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি। আশা করি তোমাদের জন্য এই ক্লাসটা খুব খুব ইফেক্টিভ হবে, কারণ এই একটা রুলস দিয়ে আমরা সবগুলো সমাধান করতে পারবো ইনশাল্লাহ। যেগুলো এই রুলসের মধ্যে পড়বে না সেগুলো হচ্ছে রাইট ফর্ম ভার্বস, সেগুলো হচ্ছে রিয়ারেঞ্জ সেন্টেন্স কারেকশন, সেগুলো হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন, সেগুলো হচ্ছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট অংশ। সেগুলো করলে পরিপূর্ণ প্রিপারেশন দাঁড়া যাবে রিয়ারেঞ্জের উপরে। এখানে 60টাতে 60টা কমন পাবা না, তবে 5টা কমন মাস্ট থাকবে, আবার 5টার মধ্যে 5টাই পারতে হবে। হ্যাঁ, 5টার মধ্যে 5টাই পারতে হবে, দুইটা তোমাকে বাদ দিতে হবে যেখান থেকে দুইটা আমি প্রশ্ন কমন পাবো না। এটা তোমাকে এটা গ্র্যান্ড করতে হবে। আমি কিন্তু সব জায়গায় বলে দিই যে কোনটা কমন পাবে কোনটা কমন পাবে না, এখানে বলে দিলাম যে 5টা কমন থাকবে ইনশাল্লাহ। এই বলে আমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ করব। হ্যাঁ, তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করতে পারো, কোনো কিছু জানার থাকলে তোমরা জানার জন্য জিজ্ঞাসা করতে পারো। খুব ভালো লাগছে স্যার ক্লাস।
হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তোমাদের ভালো লাগলে আমার সার্থকতা। হ্যাঁ, চেষ্টা করতেছি তোমাদের যাতে ভালো লাগে সেইভাবেই। আর অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে বিষয়গুলো, কারণ অনেকেই ভালো জিনিসের খোঁজ পায় না। হ্যাঁ, অনেকেই খোঁজ পায় না, দেখা যাচ্ছে খোঁজে কিন্তু আসলে পায় না। আমাদের পেজ আমাদের বুস্ট করা না, তো যার জন্য অনেকের কাছে পৌঁছাতে পারি না আমরা। তো তোমরা একটু পৌঁছানোর জন্য চেষ্টা করবে। এই বলে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। সবার জন্য দোয়া থাকলো, আমার জন্য দোয়া রাখবে সবাই। তোমরা ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।